সাপের মাথায় মনি? হ্যাঁ, সাপের মাথায় মনি। কি রকম গল্প শুনি? সব রকমের সাপ দেখলেই ভয় পেতাম। কার্বলিক অ্যাসিডে কোনো কাজ হয় না, একদম অন ক্যামেরা বলছি, কোনো কাজ হয় না। সাপের কামড়ে সবচেয়ে মূল্যবান হচ্ছে সময়। সময় নষ্ট না করে যদি হাসপাতালে পৌঁছানো যায়, 100 মিনিটের মধ্যে যদি হাসপাতালে পৌঁছে 10 ভায়াল এভিএস নেওয়া যায়, তাহলে সে 98% সেফ জোনে থাকে। আমি প্রায় 7000-এর উপরে ওয়াইল্ড লাইফ রেস্কিউ করেছি। 7000? ওই পুরস্কারটা আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার। আপনি যেদিন পড়াশোনা শুরু করেছিলেন প্রথম দিন একটা আদর্শ লিপি বই দিয়েছিল, তার অয়ের নিচে হাত দিয়ে মা কি বলেছিল? অজগর আসছে তেরে। আমি 52টা অজগর উদ্ধার করেছি, বিপদে পড়া অজগর। তারা কোনো সময় আমাকে তেড়ে আসেনি কামড়ানোর জন্য। আপনাকে আরো ইয়াং লাগছে দেখতে। অন্যরা কিন্তু বলে আমার বেশি লাগছে, বাড়িতে তো প্রায় শুনতে হয়। পশ্চিমবঙ্গের লোক আর ইঁদুর মোটামুটি সেম লেভেলেই। হ্যাঁ। নমস্কার, আজকে আমাদের হ্যালো পৃথিবীর পডকাস্টে একজন স্পেশাল মানুষ আছেন এবং এই স্পেশাল মানুষকে পরিচয় করানোর আগে আপনাদেরকে জানাই যে আপনি যদি সেরকম কোনো মানুষ হন যার মাঝে মাঝে মনে হয় যে আপনার আশেপাশের বেশ কিছু মানুষ আছে যারা সাপের থেকে বিষাক্ত, তাহলে এই পডকাস্টটা আপনার দেখার খুব দরকার আছে। বা আপনার যদি এখনো মনে পড়ে যে বাপুরাম সাপুরের গল্প, বা আপনার যদি কোনো সময় মনোচিত্রে চলচ্চিত্রে বেদের মেয়ে জ্যোৎস্না দেখা হয়েছে, বা কোনোদিন নাগিন নাগিন গান আপনি শুনে দেখেছেন, তাহলে এই পডকাস্টটা আপনার জন্য একদম প্রমিনেন্ট। আপনি দয়া করে যখন দেখতে শুরু করেছেন প্লিজ পুরোটা দেখুন, এটা আন্তরিকভাবে অনুরোধ। আমাদের সঙ্গে আছেন একজন বিশেষ মানুষ, আমাদের সঙ্গে আছেন দীনবন্ধু দা, একজন সর্প বিশেষজ্ঞ এবং আমাদের সকলে পরিচিত, এবং আমাদের সব সময় সব বিপদের ক্ষেত্রে উনি আসেন আমাদেরকেও বাঁচাতে, কোনো কোনো সময় সাপদেরকেও বাঁচাতে, তাই তো? একদম। বেশ, প্রথম প্রশ্ন এটাই যে এই যে সাপ ধরা বা সাপদেরকে বাঁচানো বা আমাদেরকে বাঁচানো, এই সব কিছুর মধ্যে বেশ কিছু নিন্দুক আছে। তারা বারবার বলে যে দীনবন্ধু বাবুর কিন্তু ইন্টেনশন অন্য, যে সাপের বিষ বের করে সাপের বিষ কোটি কোটি টাকায় বেচে দিয়ে খুব তাড়াতাড়ি বেশ সুন্দর জীবনযাপন করার। তো এইটার এগেনস্টে আপনি কি বলেন? এগুলো তো শোনা যাবেই, কোনো কাজ করতে গেলে তার সমালোচনা হয়। তবে ব্যাপারটা হচ্ছে অন্যরকম, যে আমি ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর সদস্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার। আপনি যে কাজটা বললেন সেই কাজটা আমাদের করতে হয়। যারা সাপের বিষ বা অ্যানিম্যালের পোচিং, হান্টিং, স্মাগলিং এগুলো করে, সেগুলোকে ধরে তাদেরকে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদেরকে জানাতে হয় এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। তো আপনি কোনো সাপের বিষ বের করেছেন বাড়িতে? না, মানে আপনি সাপ ধরতে পারেন, বিষ বের করতে পারেন? সাপ ধরা না, এটাও ঠিক না। আমি সাপ উদ্ধার করি। সাপ ধরা ক্রাইম এবং তাতে জেল জরিমানা দুটোই হয়। আর সাপ উদ্ধার করা মানে সাপকে বিপদ থেকে বাঁচানো এবং সাপের জন্য মানুষের যদি অসুবিধা হয় মানুষকে বাঁচানো। এই তো এই যে বিষ বিক্রি করার যে গল্পটা আমরা প্রায় দিন নিউজ পেপার শুনতে পাই, কোটি কোটি টাকার বিষ এলো, কোটি টাকার বিষ ধরা পড়লো, এই ব্যাপারটা কি শুধুমাত্র মানে সরকারি দপ্তরে একটা স্তর থেকে অন্য স্তরে যাওয়ার জন্য, না এটার পেছনে অন্য কোনো ব্যাপার আছে যে কোটি কোটি টাকার সাপের বিষ এখান থেকে উদ্ধার হচ্ছে, ওখান থেকে উদ্ধার হচ্ছে, এই গল্পটা? এইটা মানে যারা উদ্ধার করে তারা তাদের একটা অন্য উদ্দেশ্যে এইটাকে বলে যে সাপের বিষ তো এরকম কোনো দোকানে বিক্রি হয় না, আর কেউ সাপের বিষের দাম যদি বলে দেয় সেটা যাচাই করতেও যাবে না, কারণ যাচাই করার জায়গাও নেই। সাপের বিষ এইভাবে বিক্রি হয় না। তা হয়তো তারা তাদের প্রমোশনের জন্যে বা অন্য কোনো সুবিধার জন্য এগুলো কোটি কোটি টাকা বলে দেয়। তো এর সাথে আরও গল্প আছে, দেখবেন যে বেলজিয়াম কাচের পাত্র, বুলেট প্রুফ কাচের পাত্র, তো এগুলো কেন দরকার? সাপের বিষ একটা প্রোটিন, সেটাকে যে কোনো কাচের পাত্রে রাখাই যেতে পারে, কোনো ব্যাপারই না। তো এগুলো গল্প বলে এরকম সাজানো হয়, বেশ বড় সড়ো করে ছাপানো হয়। হ্যাঁ, না গল্প বলাতে তো আমি এটা মানে জিজ্ঞেস করতে আমার ইচ্ছা করছে এই মোমেন্টে দাঁড়িয়ে, যে ছোট থেকে আমরা অনেক গল্প দেখেছি, গল্প শুনেছি যেখানে সাপের মাথায় মণি থাকে। তো আপনি তো অনেক সাপ উদ্ধার করেছেন বলছেন, কোনোদিন কোনো সাপের মাথায় মণি টনি দেখা গেছে? ছোটবেলা আমরা কিন্তু অনেক সিনেমায় দেখেছি। আমি কিন্তু দেখেছি সাপের মাথায় মণি। হ্যাঁ, সাপের মাথায় মণি। কিরকম একটা গল্পটা শুনি, অবাক হয়ে যাবেন। আমার মামা কিন্তু বলেন না যে আমি সিনেমায় দেখেছিলাম, আমরা কিন্তু সিনেমায় দেখেছি। না না, আমি একদম অরিজিনালি দেখেছি। আমার মামার বাড়ির কাছে কিছু সাপুরে এসেছিল, এসে তারা এই খানিকক্ষণ বাদে রটি দিল যে এখানে বড় বড় সাপ আছে, আমরা ধরবো। তা সবাই বলবে যে হ্যাঁ ধরে নিয়ে যান, সাপ থাকা তো বিপদ। তারপরে ওরা কিছুক্ষণ পরে একটা সাপ ধরে নিয়ে এলো, বেশ বড় সড়ো সাপ। হ্যাঁ, তারপরে দেখলাম যে তার মাথা একটু উঁচু। ওরাও বললো যে এই সাপের মাথায় মণি হয়ে গেছে, আমাদের আর কোনোদিন সাপ ধরা লাগবে না, মণির দাম তো মানে প্রচুর।
তারপরে গ্রামের লোক চিপে ধরলো যে তারা আমাদেরকে দেখাতে হবে মণিটা। তখন ওরা বেশ নাটক করলো যে তারা একটা ব্লেড, একটা আয়না, একটু নারকেল তেল এগুলো নিয়ে আসুন। তো সেই বলার সাথে সাথে একজন না বহুজনে নিয়ে চলে এলো। এবার সাপের মাথাটা এরকম করে চিরে দিল, একটু রক্ত বেরোলো, তারপরে তার মধ্যে থেকে 3টে গোলাপি রঙের এরকম বড় বড় ক্রিস্টাল বেরোলো। হ্যাঁ, একদম। তারপরে সেইটাকে হাতের এরকম তলায় রেখে নারকেল তেল দিয়ে ঘষলো, ঘষে একদম সত্যি আমি দেখেছি কিন্তু। তারপরে আয়নার পরে রাখলো ওই 3টে ক্রিস্টালকে, আর যেদিক থেকে সানলাইট আসছে সেদিকে এমনি করে ধরলো। ঠিক রে গোলাপি রঙের আলো বেরোচ্ছে, আমাদের সব চোখ ছানা বড়া হয়ে গেল, চোখের সামনে মানে মণি বের করে দেখাচ্ছে সাপের। সাপের। তারপরে সেগুলো বিক্রি হলো বেশ কিছু দামে, মানে তার প্রচুর গুণ, এমন কোনো অসুখ নেই সারে না। আর যারা অবস্থা সম্পন্ন তারা সেটা কিনে নিত। মানে এরকম জিনিস যেগুলো তো মানুষ এমনি দেখেই তো হার্ট অ্যাটাকে মরে যাবে, তো অসুখ আর হওয়ার কোনো চান্স থাকবে না। তারপরে কিছু মানে শিক্ষিত যুবক যারা ছিল আর কি এখানে, তারা বললো যে নিশ্চয়ই এর মধ্যে চালাকি আছে। ওদেরকে বলে চলো মাঠে চলো, ওখানে আরো বড় বড় সাপ আছে, ওরা যাতে রাজি হচ্ছে না। তারপরে ক্লাবে নিয়ে গিয়ে মার শুরু করে দিল। ও মানে যারা মণি বের করেছিল, যে সত্যি কথা ব্যাপারটা কি। তখন বললো যে এই সাপটা আমরাই ছেড়ে দিয়েছিলাম, আমরা সঙ্গে করে নিয়ে এসেছিলাম। সাপের চামড়াটা ওঠার মতো হয়েছিল, খোলসটা, তার ভেতরে আমরা ওই 3টে আর কি যে ইয়ে আছে, ক্রিস্টাল, ওইটাকে ঢুকিয়ে ডেনড্রাইট দিয়ে আটকে দিয়ে সাপটাকে ছেড়ে দিয়েছিলাম। আর সাপটা বেশ বয়স্ক এবং অসুস্থ, মানে ও বেশি দূর যেতে পারবে না, আমরা বুঝেই ফেলেছি। এইভাবে দেখেছিলাম। তারপরে মারধর দিয়ে ওদের তাড়িয়ে দেওয়া হয়। মানে সাপ কেন কোনো প্রাণীর মাথায় মণি, মণি একটা খনিজ পদার্থ, কি করে হবে? বাট পাথর হয়, দ্যাট ইজ আ ডিফারেন্ট কাইন্ড অফ আ সায়েন্টিফিক পার্ট। ঠিক আছে, মানে সেটা সল্ট ফর্মেশনের জন্য ক্রিস্টাল ফর্মেশন হয়, সেটা যে কোনো অ্যানিমালের বডিতে হতে পারে, সেটা মনি নয়। সে আমাদের তো ইসে হয়, প্যাঙ্কিয়াস হতে পারে, তারপরে পিত্তথলিতে হতে পারে। সামান্য ঘাম যদি প্রমিনেন্ট অ্যামাউন্টে জমে যায়, দ্যাট ক্যান অলসো লুক লাইক আ ক্রিস্টাল, মানে ইন দ্য নেম অফ ক্রিস্টাল। তো দারুণ ব্যাপার, এটা শুনে খুব ভালো লাগলো। তো আমি একটা জিনিস জিজ্ঞেস করি, আপনি তো স্কুল শিক্ষক, তো আপনাকে কোনোদিন কোনো বাচ্চা এরকম বলে ডাকিয়েছে বাপুরাম সাপুরে বলে? একজন বলেছিল। কি বলেছিল? একজন বলেছিল, সে আমাদের খুব পরিচিত, আমাদের যে ইয়ে আছে ডাক্তারবাবুর নাম, ওই যে বাচ্চাদের ট্রিটমেন্ট করে স্বপন মণ্ডল, ওনার এক নাতি ছিল। আমি একটা ওদের ওখানে গেছিলাম একটা অ্যাওয়ারনেস ক্যাম্পে, তখন ও আমাকে বাপুরাম সাপুরে বলে রেখেছিল। তার নাম গুড্ডু, খুব মজার ছেলে, আমার খুব ভালো লেগেছিল। বাপুরাম সাপুরে শুনে আমার ভালো লেগেছিল বেশ। আমি মানে এই কনটেক্সটে একটা পয়েন্ট আমি আপনাকে জিজ্ঞেস করতে চাইছি, মানে আপনি তো বেশ কিছু রকম মানে মানে পুরস্কারে পুরস্কৃত হয়েছেন, যেরকম ধরুন সামান্য, মানে আমি বাকি দর্শকদের জন্য আমি একটু জানিয়ে দিই, আমাদের সঙ্গে যিনি বসে আছেন উনি ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর একজন সদস্য। এছাড়াও উনি মানে ওয়াইল্ড কনজারভেশন অ্যাওয়ার্ড পেয়েছেন দুবার। এছাড়াও উনি অনন্য সম্মান পেয়েছেন আমাদের জি বাংলার বা জি মিডিয়ার, আমরা সকলেই জানি সেটা, এবং বায়োডাইভার্সিটি অ্যাওয়ার্ড পেয়েছেন। এবং শুধু মানে নট অনলি দোজ অ্যাওয়ার্ডস, ইউ হ্যাড সেভ মেনি পিপলস লাইফ। আমার মনে হয় জীবন বাঁচানোর থেকে বড় অ্যাওয়ার্ড কিছু হতে পারে না। তো আপনি সেই অ্যাওয়ার্ডটা বহুবার পেয়েছেন, এবং নট অনলি দ্যাট, আপনি অনেক সাপেরও জীবন বাঁচিয়েছেন। তো সেই পার্সপেক্টিভে দাঁড়িয়ে মানে এই সম্বন্ধে, এই অ্যাওয়ার্ডগুলোর সম্বন্ধে যদি একটু কিছু বলেন, বা মানে যখন পেয়েছেন তখন আপনার কোন জিনিসটা সব থেকে বেশি এফেক্ট করতো, ওই মঞ্চে উঠে প্রাইজ নেওয়ার রেকগনাইজেশনটা, না সেদিন জীবনের রিস্ক নিয়ে গিয়ে কাজ করাটা, না শুধুমাত্র এটাই খুশি যে অ্যাওয়ার্ড ফ্যাওয়ার্ড যাই হবে হোক, আমি একটা এরকম মুখ ও বধির একটা প্রাণী, যারা আমাদের ভাষা বোঝে না, যারা ইভেন কানে শুনতেও পায় না, ঠিক আছে, তাদেরকে বাঁচিয়ে আমি খুশি হয়েছি? কোনটা বেশি ফ্যাক্টর হয়েছিল লাইফে? আসলে অ্যাওয়ার্ড যে কটা পেয়েছি, যখনই অ্যাওয়ার্ডের মঞ্চে গেছি, প্রথমেই আমার মনে পড়েছে ছাত্রছাত্রীদের কথা। আমি প্রায় 7,000-এর উপরে ওয়াইল্ড লাইফ রেস্কিউ করেছি। 7,000 এবং তাদেরকে পুনর্বাসন দিতে পেরেছি, তাদের মধ্যে কিছু মারাও গেছে। কিন্তু এই যে আমি উদ্ধার করেছি বললাম, এটা ঠিক বললাম না। মানে এই 7,000 বন্যপ্রাণ উদ্ধার করার জন্য অন্তত 20,000 ফোন এসছে। সেটা আমার ছাত্রছাত্রীদের কাছ থেকে বেশি, তারপরে সহকর্মীদের কাছ থেকে, আমাদের বীরভূমের মানুষের কাছে। তারা চেয়েছিল যে এরা বেঁচে থাক, সেই জন্যই আমরা পেরেছি। তাই ও পুরস্কার আমার না, আমাদের সবার। কুডোস টু ইউ এন্ড ইওর টিম। সবার। তো মানে এই সবারই এই রেকগনাইজেশনটা সবথেকে বেশি ম্যাটার করে। অবশ্যই। আরও একটা আছে, আমার এক ছাত্রী একবার বিবেক সাহসিকতা পুরস্কার পেয়েছিল। তার কারণ ছিল যে তার পিসিকে সাপে কামড়েছিল, অলরেডি ওঝা নিয়ে চলে এসছে, এবং ওঝারা প্রায় 3 ঘন্টা ধরে আর কি
তাদের কাজ চালাচ্ছে। হঠাৎই আমি তখন 9-এর একটা ক্লাসে ছিলাম, মেয়েটা 7-এ পড়তো, আগে আগে বাড়ি চলে গেছিলো, আগে ছুটি হয়। এবার এসে বললো যে এরকম স্যার আমার পিসিকে সাপে কামড়েছে। আমি বললাম তাহলে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যায়। তা দেখি মেয়েটা দাঁড়িয়ে আছে, যাচ্ছে না। তখন বললো কী ব্যাপার? তা বলছে স্যার ওঝা এসছে। তখন আমার খানিকটা গেলাম, চল 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 গেলাম। আমি যাওয়ার আগেই ওঝারা পালিয়ে গেল। পালিয়ে যাওয়ার পরে তারপরে ওকে আমি স্কুটিতে কোনোদিন আজ পর্যন্ত 50-এর উপরে চালাইনি, সেদিন 60-এ নিয়ে ওকে, এবং ওর পেছনে যে আর কি যাকে না যাকে কামড়েছিল সে মাঝে, আর পেছনে তার ভাই, হ্যাঁ ওইভাবে ধরে নিয়ে গেলাম হাসপাতালে। আমাদের আর গাঙ্গুলি ছিলেন ডাক্তারবাবু, আর ওকে প্রায় এরকম 24-25টা ভায়াল এভিএস দিয়েছিল। দুর্ভাগ্য হার্টের পেশেন্ট ছিল, মারা গেল। এরপরেও যখন আবার ওই বাড়িতে সাপ এসেছিল, তখন ওই মেয়েটা আবারও খবর দিয়েছিল যে স্যার ওরা মারবে, আপনি চলুন। তাকে ওই বিবেক সাহসিকতা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল, ওনার 10-12 হাজার টাকা পেয়েছিল। ওই পুরস্কারটা আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার। বাহ বাহ বাহ, ইটস রিয়েলি। বাট মানে একটা বড় জিনিস জানেন তো, মানে সেটা হলো যে মানুষজন এখনো ভাবে যে সাপের বিষ, মানে একটা সাপে কামড়ালো, অনেক জায়গাতে এখনো বিলিভ আছে যে অন্য সাপের বিষ বা মুখ দিয়ে রক্তটা টেনে বের করে দিয়ে মানে মানুষকে বাঁচানো যায়। কিন্তু খুব ট্রু সায়েন্টিফিক ফ্যাক্ট হলো সাপের যে ভেনামটা তৈরি হয়, সেই ভেনামটা নেওয়ার পর এক্সট্রাকশন করার পর তৈরি হয় অ্যাকচুয়ালি ঘোড়ার লিম্ফ থেকে। এবার সেটা ঘোড়ার মধ্যে ইনজেক্ট করার পর, আপনারা আরও বেটার জানেন এভিএস এর পুরো এন্টার জিনিসটা, সেই এন্টার জিনিসটা কিন্তু ঘোড়ার লিম্ফ থেকে তৈরি হয়। এবং মানে আমাদের এখানে এখন ওই মিথ্যা চলে, আপনি বেটার আরও এক্সপ্লেন করতে পারেন যে ঘোড়ার গায়ে পুট করার পর ঘোড়া মরে যায়, ঘোড়ার থেকে রক্ত নিয়ে নেওয়া হয়। ইজ ইট ট্রু অর ইজ ইট সামথিং এলস? না না না, ঘোড়া মানে এমনভাবে দেওয়া হয়, মানে 4 রকম সাপের বিষ ইনজেক্ট করা হয়। একটা হচ্ছে যেটা গোক্রো, আর একটা হচ্ছে দুটো আর কি ফনাধর সাপের মধ্যে গোক্রো, আর ফনাবিহীন সাপের মধ্যে যে চন্দ্রবোড়া, আর আমাদের এখানে যেটা পাওয়া যায় ডোমনাচিতি, যেটাকে কমন ক্রেট বলে। আর আমাদের এখানে পাওয়া যায় না, ফুট সাপ বলে একটা সাপ আছে, সেইটা সস্কেল ভাইপার। এই 4টে সাপের বিষ, এবং সেটা খুব কম ডোজে একটু একটু করে ঘোড়ার শরীরে ইনজেক্ট করা হয়। তার জন্য ওর শরীরে একটা ইমিউনিটি তৈরি হয়। তারপরে তার ব্লাড বের করে সেই ব্লাডের মধ্যে থেকে সিরামটা না হয়, এটা নিয়ে তারপর দেন এটা ইউজ হয়। হ্যাঁ, এটা এভিএস। ঠিক ঠিক, ঘোড়া মারা যায় না। ঘোড়া মারা যায় না। ঘোড়া মারার জন্য অপেক্ষা করছে আমাদের বেঙ্গল কেমিক্যালে প্রায় 70টা ঘোড়া। আগে বেঙ্গল কেমিক্যালেই তৈরি হতো এভিএস, এখন ইনফ্রাস্ট্রাকচারটা সেরকম নেই, কিন্তু তাদেরকে ওই কোনো রকম রুগ্নভাবে বাঁচিয়ে রাখা হয়েছে। ওই মানে 70টা ঘোড়াকে এখন মনে হয় কমতে কমতে অনেক কমে গেছে, আমি জানি না, এটা অনেকদিন আগের ঘটনা। না, বেঙ্গল কেমিক্যালস একসময় কাজ করেছে অ্যাকচুয়ালি বডিতে কেমিক্যালি, এটা অ্যাট্রোপিনের রিলেটেড কাজ করে। সো আপনি যেরকম বললেন কেউ একজন মারা গেছে, স্নেক বাইটের ক্ষেত্রে, ডেথের ক্ষেত্রে স্যার একটা সবথেকে বড় ফ্যাক্টর, এটা আমি আপনাকে জিজ্ঞাসা করবো, আমরাও দেখেছি অনেক জায়গায়, প্যানিক। দ্য ফোবিয়া রিগার্ডিং দ্য স্নেক ইজ মোর ডেঞ্জারাস দেন দ্য বাইট। কারণ লোকজন যে ভয়টা পেতে লাগে যে সাপে কামড়েছে, এটা ভয়ঙ্কর ভয় মানুষের মনের মধ্যে যখন কাজ করে, তখন মানে বডিতে সেরকমভাবে অনেক কিছু এফেক্ট শুরু হয়। ঠিক আছে, এবং এরকম বহু কেস দেখা গেছে মেডিকেল সায়েন্সের ক্ষেত্রে, যেখানে মানুষ শুধু সাপে কামড়েছে, হয়তো সাপটা সেরকম বিষধরও ছিল না, কিন্তু কামড়েছে ওই প্যানিকেই হার্ট অ্যাটাক করে মারা গেছে। সো এই জিনিসটা যদি একটু আমাদের এনলাইনমেন্ট করেন যে এটা সঠিক না। কোনটা সঠিক না? এটা সঠিক না যে প্যানিকে মানুষ মারা যায়, সে তো আমরা প্যানিকে মারা গেছে মানে আমরা তো অনেকভাবে ভয় পাই বিভিন্নভাবে, তা আমরা কি মারা যাই? হ্যাঁ, খুব কম, রেয়ার, অল্প কিছু ক্ষেত্রে হয়তো এরকম ঘটনা ঘটলেও ঘটতে পারে। বাদ বাকিটা যেটা যে কারণে মারা যায় সময়। সাপের কামড়ে সবচেয়ে মূল্যবান হচ্ছে সময়। সময় নষ্ট না করে যদি হাসপাতালে পৌঁছানো যায়, 100 মিনিটের মধ্যে যদি হাসপাতালে পৌঁছে 10 ভায়াল এভিএস নেওয়া যায়, তাহলে সে 98% সেফ জোনে থাকে। কিন্তু আমরা ঠিক উল্টোটা করি, সময়টা নষ্ট করে তারপরে যাই। কিন্তু ওই যে বলে যে সাপ যখন মানে কামড়াবে তখন সাপটাকে ধরে নিয়ে যেতে হয়, এবার সাপ ধরতে তো টাইম লাগতে পারে। এটাও একটা ভুল, মানে মানে সাপ সম্পর্কে সবচেয়ে বেশি ভুল ধারণা প্রচলিত। মানে সাপ সম্পর্কে আমরা সঠিক তথ্য খুব সামান্যই জানি। যে হাসপাতালে 4টে বিষধর সাপের কামড়ে এভিএস দেওয়া হয়, মানে সেটা একটাই ওষুধ এভিএস। সাপ চেনারও দরকার নেই, সাপ ধরে নিয়ে যাওয়ারও দরকার নেই। সাপ যখনই হাসপাতাল নিয়ে যাওয়া হবে, সেই রোগ লক্ষণ দেখবে, তারপরেই এভিএস দেবে। হয়তো সে বললো আমাকে গোক্র সাপে কামড়েছে, আদৌ কামড়ানি, হয়তো ডোরা সাপে কামড়েছে, সেই জন্য হাসপাতালে নেওয়ার সাথে সাথে এভিএস দেবে তা না। হাসপাতালে রোগীকে একটা স্যালাইন দিয়ে টিটেনাস দিয়ে রেখে দেবে, এবং তাকে লক্ষ্য করতে থাকবে যে তার বিষক্রিয়ার লক্ষণগুলো দেখা যাচ্ছে কিনা। যখনই বিষক্রিয়ার লক্ষণ দেখা যাবে, তখনই তাকে এভিএস দিয়ে ট্রিটমেন্ট করা হয়।
তার আগে নয়। না, তার আগে কোনো সেই জন্য ওই, কিন্তু তা সত্য, আমি ধরুন প্রায় 27-28 বছর ধরে এই কাজের সাথে যুক্ত, এত প্রচার করি। আমি যে ছাত্রকে নিয়ে গেছি প্রচার করতে, সেই ছাত্রের মাকে সাপে কামড়েছে, সেও ওঝার কাছে গেছে। মানে এই সাপ নিয়ে কুসংস্কার দুরারোগ্য ব্যাধির মতো, এ যেতে চায় না, কিন্তু বারবার করেই যেতে হবে যদি। হ্যাঁ, একদম একদম, মানে দেখুন এগুলো তো হ্যাবিট সেট আপ, তো হ্যাবিটগুলো ফর্ম করলে মানে সেই জায়গা থেকে তো অবভিয়াসলি মানে সেটা ফ্যাক্টর তো থাকবেই। তার মানে আমি আপনার থেকে এই কথাটা শুনে বুঝতে পারলাম যে যদি কাউকে সাপে কামড়ায়, তো মানে আমি আমার দর্শকদেরকেও এটাই বলবো যে যদি আপনাকে সাপে কামড়াচ্ছে, বা না আপনাকে না হলেও আপনার আশেপাশে কাউকে যদি সাপে কামড়ায়, তাহলে স্যার যেরকম বলছেন 100 মিনিটের মধ্যে নিয়ার বাই হসপিটালে নিয়ে যান। সাপ আপনাকে খুঁজতে হবে না, সেখানে ডাক্তার আছে, বুদ্ধি আছে, তারা বুঝে নেবে বাকিটা। আমি আর একটা কথা বলবো, এই যে আপনি বললেন না 100 মিনিটের মধ্যে নিয়ে যান, এটাও করা যাবে না। ও, এটা করা যাবে না। আমার বাড়ি থেকে হাসপাতালের দূরত্ব 5 মিনিট, আমি 1 সেকেন্ড সময় নষ্ট না করে 5 মিনিটের মধ্যেই পৌঁছে যাব। না না, আমার বাড়ি থেকে 30 মিনিট, 1 ঘন্টা, আমি 1 ঘন্টার মধ্যেই পৌঁছানোর চেষ্টা করব। আবার এটা বললাম যে 100 মিনিট হয়ে গেল, তারা আর যে কী লাভ, তারা তো মরেই যাবে, তাও করা যাবে না। 100 মিনিট কেন, 500 মিনিট পরেও যদি হয় তাও যেতে হবে, কারণ রাস্তায় জ্যাম লেগে থাকতে পারে, বা যানবাহন না পাওয়া যেতে পারে, রাতের বেলা কামড়ায় বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু সময় সাপটা রাতে দিয়ে কামড়া কেন, কি মানে সাপদের ডিউটি টাইম রাতে শুরু হয়? এটা ভালো প্রশ্ন, এটা খুব সুন্দর প্রশ্ন। সাপের কামড়ের ঘটনা বেশিরভাগ রাতেই ঘটে, এই কারণ যে বিষধর সাপরা বেশিরভাগই নিশাচর, রাতে বেরোয়। যেমন গোকরো, কেউটে, কালা, ডোমনাচিতি, চন্দ্রবোড়া, এসবই নিশাচর প্রকৃতির। সকালে যে সাপগুলো বেরোয় সেগুলো বিষ নেই, বেশিরভাগই নির্বিষ। তবে কিছু কিছু সাপ আছে, যেমন খড়ি, গোকরো, এর দিনের বেলাও থাকে আবার রাতের বেলাও থাকে। মানে দুপুরবেলাতেই থাকে, তবে রাতের বেলা বেশি থাকে এই মানে গোকরো টোকরো এই সাপগুলো, গোকরো সাপটা। ঠিক ঠিক। আমি একটা জিনিস জিজ্ঞেস করবো, আপনি মানে আমরা কনস্ট্যান্টলি তোমাদের সাপ নিয়ে কথা বলছি, এই করছি, আপনার বয়স কত হলো এখন? 55। মানে এটা সঠিক, মানে এটা রেজিস্টার্ড বয়স না? মানে একদম 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 সত্যি বয়স, একদম। ইউ আর নট লুক লাইক 55, আপনাকে আরো ইয়াং লাগছে দেখতে। অন্য লোকে তো বলে আমার বেশি লাগছে, বাড়িতে তো প্রায় শুনতে হয়। না না, ওই এক্স্যাক্টলি এই জায়গাটাতে আমি আসছি। তুমি তো বুড়ো হয়ে যাচ্ছ। দাদা এই জায়গাটাতে আমি আসছি যে দেখুন আমার চোখে আপনি কিন্তু 55 থেকে মানে 55 থেকে অনেক কম লাগছেন। তো এরকম ধরুন আপনিও তো বড় হয়েছেন মানে ইউ আর এনাফ ম্যাচিওর অ্যান্ড এজ। সো আপনার আশেপাশে তো এরকম অনেক মানুষ আছে যারা বিষাক্ত, মানে আমরা একটা খুব সুন্দর একটা শ্লোক আমরা অনেক সময় শুনে থাকি, সর্পক্রূঢ় খলক্রূঢ় খল সর্পাতি ক্রূঢ়, ঠিক আছে? তো মানে খল যারা হয় তারা সাপের থেকেও মানে বিষধর হয়। তো আপনার কি মনে হয়, আপনি যে এত সাপটা ধরে বেড়ান বা সাপটা উদ্ধার করে বেড়ান, বিষধর বা বিষাক্ত কে, মানুষ না সাপ? সে তো আপনি নিউজ পেপার খুললেই, এটা আমি একদম আপনার ভিউটা জানতে চাইছি। হ্যাঁ, দেখলেই বুঝতে পারেন প্রত্যেক দিনই। আমার মনে হয় মানুষ বেসিক্যালি হিংস্র প্রজাতির। ওকে, মানে হয়তো বলে যে আমি ঘুষ খাই না, এটা হতে পারে সে ঘুষ খাওয়ার সুযোগ পায় না তাই খায় না। এই জায়গাটাতে আমি একটা আপনাকে ছোট্ট একটা জিনিস শেয়ার করি। এই রিসেন্টলি ইউপিতে একটা ঘটনা ঘটেছে, আপনি নিশ্চয়ই জানবেন। ওখানে 2000, এবং আপনার সঙ্গে খুব রিলেটেবল হবে কথাটা, ওখানে 2011-তে কোনো একজন স্কুলে কোনো একটা ফার্মারকে ব্রাইব চাওয়া হয়েছিল। তো তখন ব্রাইব, ঘুষ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো তখন সেই ফার্মারটা মানে দিতে পারেনি। সো আফটার ফিউ ডেজ, মানে রিসেন্ট টাইমে দেখা যাচ্ছে, রিসেন্ট টাইমে ও আবার একটা কাজের জন্য গেছিলো, তাকে আবার ব্রাইব চাওয়া হয়েছে। তো সে একটা থলির মধ্যে প্রচুর সাপকে বেঁধে ওই ভিতরে ছেড়ে গেট লাগিয়ে দিয়ে চলে এসছে, মানে ইট ওয়াজ কভার্ড ইন ন্যাশনাল নিউজ, ইউ নো। তো হ্যাঁ, সো মানে আপনি যেটা বলছিলেন শুনি ঘুষের ব্যাপারটা, ওইটাই বলছি যে সে সুযোগ পায় না তাই ঘুষ খায় না, এটা হতে পারে। মানে মানুষ বেসিক্যালি কিন্তু হিংস্র প্রজাতির। হ্যাঁ, মানে অন্য প্রাণীদেরকে মেরে খায়, তারপরে যতটা প্রয়োজন তার থেকে বেশি মারে, তার থেকে বেশি সঞ্চয় করে। আমার মনে হয় না যে সাপ শান্ত, নিরীহ, ভীরু, উপকারী প্রাণী, ভীষণ উপকারী প্রাণী। এখন আমরা সাপ সম্পর্কে সঠিক তথ্য জানি না। সাপ উপকারী কোন দিক থেকে? মানে জনসংখ্যা মানে ইন্ডিয়াতে প্রচন্ড বাড়ছে, সেদিকে কমানোর ক্ষেত্রে সাপ উপকারী? এটা দারুণ বললেন। উপকারী এই কারণে যে প্রথমেই হচ্ছে আমাদের দেশ তো মানে চাষবাস নির্ভর, কৃষি নির্ভর দেশ। এইখানে প্রচুর পরিমাণে ইঁদুর আছে, ইঁদুরে প্রচুর ফসল নষ্ট করে। একটা হিসাব বলছে যে সারা ভারতবর্ষে যতগুলো ইঁদুর আছে তারা 1 বছরে যতটা ফসল নষ্ট করে পশ্চিমবঙ্গের লোক 1 বছর খেয়ে বেঁচে থাকতে পারে। বাপরে! তাহলে এইবার পশ্চিমবঙ্গের লোক আর ইঁদুর মোটামুটি সেম লেভেলেই। হ্যাঁ, না মোটামুটি ঠিকই আছে কথাটা, কোনো বেটি দেখুন, ইঁদুরের কাজ হলো সবসময় কাটা, পশ্চিমবঙ্গের লোক হলো কাটা, কারণ বাঙালিদের মতো ক্রিটিক্যাল কেউ হয় না। ইটস ট্রু।
আবার একটা অদ্ভুত ঘটনা হ্যাঁ। যে এই সাপদেরকে তো এই সাপ ইঁদুরদেরকে খায়, আবার ইঁদুরের বংশবৃদ্ধিও নিয়ন্ত্রণ করে কিভাবে। একজোড়া ইঁদুর এক বছরে তাদের সংখ্যাটাকে 800-র উপরে নিয়ে যেতে পারে, একটা মেল একটা ফিমেল ইঁদুর। তাহলে এই সাপ যদি না থাকতো তাহলে এই ইঁদুরের সংখ্যা এত বাড়তো, আমাদের মাসের যে ফসল সেগুলোই আমরা বাড়িয়ে আনতে পারতাম না। তারপরে বিভিন্ন রকম রোগ ইঁদুরে ছড়ায় সেটা, তারপর সাপের বিষ থেকে অসংখ্য রোগের ওষুধ তৈরি হয়, মানে বহু রকমের নার্ভের ওষুধ, পেশির ওষুধ, তারপরে কিডনি, হার্ট, বিভিন্ন অপারেশনের ক্ষেত্রে এই সাপের বিষ ইউজ করা হয়। এমনকি সাপের বিষ থেকেই সাপের বিষের এভিএস তৈরি হয়, ব্যাপকভাবে উপকার। আমরা এটাও দেখেছি যে সাপের বিষ থেকে মুক্তির জন্য অনেক আয়ুর্বেদিক ওষুধ তৈরি হয়, যেখানে মুখ মানে মানে আয়ুর্বেদিক বা আমি জানি না সেটা ঝাড়ফুঁক টুকটাক কিনা, কারণ আমরা এরকম দেখেছি যে আপনি যেমন শুরুতে বলছিলেন এরকম কিছু লোকজনকে আমরা দেখেছি তারা বিষে সাপে কামড়ালো, সঙ্গে সঙ্গে দুটো মতি রেখে দিল, বাস গল্প শেষ। তাহলে এটাও কি ওষুধের ক্যাটাগরিতে আছে? না না, এগুলো চালাকি, এগুলো চালাকি, এগুলো চালাকি। ওরা করে ওই দুটো পাথর বা একটা পাথর রেখে দেয়, তারপরে একটা কাঁসার বাটিতে রেখে ওই পাথরগুলো ঘোরানোর পরে দুধটা নীল হয়ে যায়, বলে যে বিষটা দুধের মধ্যে গুলে গেল। আসলে তা না, কাঁসার বাটিটা এমনি পুরনো হলে একটু সবুজাবো হয়। ওরা নিচে কি করে গুঁড়ো নীল আঠা দিয়ে লাগিয়ে দেয়, মানে সঙ্গে সঙ্গে গুলবে না। তারপরে ওই দুধটা থাকে, এইবার ওইটাকে নিয়ে যখন ওই ভেতরে দিয়ে নাড়াচাড়া করে, ভেতরে যে নীলটা থাকে সেই নীলটা গুলে বেরিয়ে আসে। এবার আমি আপনার কাছ থেকে একটা জিনিস জিজ্ঞেস করতে গেছি, সেটা হলো আপনার একটা মানে স্কুলের সরকারি চাকরি আছে তাই তো? আপনি কোন স্কুলের টিচার? অজয়পুর হাই স্কুল। অজয়পুর হাই স্কুলের টিচার। তো আপনার বাড়ি থেকে কে আছে? বাড়িতে এই মুহূর্তে আমি আর আমার ওয়াইফ আছি, আর ছেলে ও কলকাতায় থাকে। ওর ছেলে কি নিয়ে পড়াশোনা করছে? ও অ্যাকোয়াকালচার ম্যানেজমেন্ট কমপ্লিট করে এখন রাইসে চাকরি বাকরির জন্য চেষ্টা করছে, কোচিং নিচ্ছে। ঠিক ঠিক। এখানটা আমি যেটা জিজ্ঞেস করতে যাচ্ছিলাম তার আগে আমি আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই যে আপনার ছেলেকে আপনি মানে সাপ বিষয়ক কিছু বা সর্ব বিশেষজ্ঞ কিছু মানেন না কেন? না, এইটাও ভালো প্রশ্ন। এটা ভালো প্রশ্ন এই কারণে যে আপনার ছেলে কি আমার মতন সাপে ভয় পায়? মানে আসলে আমাকে বারবারই দেখে তো সাপ ধরে নিয়ে আসতে, তারপরে সাপকে আবার রিলিজ করতে যাওয়ার জন্য। বাড়িতে সাপ আছে আপনার? আজকেই ঢুকে গেছিল একটা, মানে আমরা যখন খেতে বসছিলাম ডাইনিং এ, তখন ছেলে বলছে বাবা সাপ সাপ। তা দেখলাম যে একটা সেই বড় ঢ্যামনা সাপ। ও প্রথমে আমাদের ডাইনিং দিয়ে বেডরুমে ঢুকলো, তারপর আমি আবার উঠে গিয়ে ওকে করলাম, তাড়িয়ে দিলাম বাইরে। আপনি জানেন নেপালে একটা জায়গা আছে যেখানে মানে সাপকে ফ্যামিলি মেম্বার হিসেবে ট্রিট করা হয়, এবং প্রত্যেকটা বাড়িতে একটা গ্রাম আছে, সেই গ্রামে প্রত্যেকটা বাড়িতে একটা করে এরকম সাপের স্টে করার জন্য একটা স্পেস করা থাকে, এবং সেখানে নর্মালি সাপরা এসে স্টে করে। এরকম কি সাপরাও কি আপনাকে সেরকমই কোনোভাবে মানে ভাবে? আমার মনে হয় এটা ঠিক না, তার কারণ সাপের মাথায় যে সেরিব্রাল হেমিস্ফিয়ার, যার মাধ্যমে মানে মনে রাখতে পারে, সেটা এতটাই দুর্বল যে সাপের এরকম কোনো বুদ্ধি থাকবে না যে সে ওইখানে আমাকে থাকার জন্য জায়গা করে দিয়েছে ওখানে গিয়ে থাকতে হবে, বা খাওয়ার জায়গা করে দিয়েছে ওখানে গিয়ে খাবো। এটা হতে পারে না। এমনি সাপ বাড়িতে রাখা বেআইনি, তাইতে জেল জরিমানা দুটোই হয়। মৃত্যু হতে পারে, জেল জরিমানা থেকে বিপদ ঘটে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। এগুলো হয় না আমার মনে হয়। আপনার বাড়িতে আমরা সাপটা মাঝে মাঝে আসে? আসলে আমার বাড়িতে সাপ থাকার কারণ হচ্ছে যে আমার বাড়ির দুটো সাইডে দুটো পুকুর, তাতে অজস্র পরিমাণে জল ধরা সাপ আছে। আর আপনি বাড়িটা স্পেসিফিক ওখানে ওই জন্য করেছিলেন যাতে সাপের সঙ্গে আপনি স্টে করতে পারেন? না, আমি মানে কেনার পরে বুঝতে পারলাম, কেনার পরে বুঝতে পারলেন। আর প্রচুর পরিমাণ না, সত্যি আমার বাড়িতে যদি যান না। আপনার স্ত্রী কোনোদিন আপনাকে কিছু মানে এটা নিয়ে বলে না যে এত সাপটা নিয়ে? না, আমি বিয়ে করার আগে কখনো জানাইনি। বিয়ে করার পর আপনার সাপে ইন্টারেস্ট এসেছে? না, জানাইনি যে আমি এই কাজটাও করি, তারপরে জানতে পেরেছে। তখন জেনে তো আর কোনো কিছু করতে পারবে না। হ্যাঁ, তারপরে এতদিন দেখে দেখে প্রথম দিকে খুব ভয় পেত, তারপরে অসন্তুষ্ট হতো। এখন কিন্তু সেটা হয় না, এখন বরং ওই উৎসাহিত করে। ধরুন আমি রাত 10টা বা তারপরে সাপ উদ্ধার করতে ডাকলে যেতে চাই না, মানে বয়স হচ্ছে। তারপরে রাতের বেলা মানে বিষধর সাপ, এইবার সেইখানে যে মানুষও খুব বেশি পাওয়া যায় না, যেতে চায় না। তখন বারবার যখন ফোন করে তখন বলে না বিপদে পড়েছে, যাও কেন, অসহায়ভাবে ডাকছে, তখন গেলাম। আপনি সাপের কামড় খেয়েছেন কতবার মোটামুটি? সাপের আসলে মানে যদি আপনাকে সাপ কামড়াতে পারবে না, তাও বিষধর সাপ উদ্ধার করার সময় আমি মানে ইমোশনটাকে একবার জিরোতে নামিয়ে দিই। কে বাইরে থেকে কে কি বললো না বললো কোনো মাথায় নিই না, তখন ওইটাই থাকে। সেই জন্য সেই সাপ যখন ধরি তখন বিপদ হয়নি এখনো পর্যন্ত। আর আমি স্ট্যান্ড করাই না সাপকে,
বা ওই যে সাপ ধরে যে সাপ খেলা দেখানোর মতো যে কাণ্ডমাণ্ড করে অনেকে, সেটা করি না, সেই জন্য হয়নি। তবে মানে আপনি সাপকে সাপের মতন থাকতে দেন। হ্যাঁ, আর কিছু কিছু ক্ষেত্রে আমি ইচ্ছা করে সাপের কামড় খেয়েছি, সেটা শুধুমাত্র অ্যাওয়ারনেসের জন্যে। আমি ওই নির্বিষ সাপ যেগুলো, কিন্তু শোনা যায় যে এর বিষ আছে বা শনি মঙ্গল মারে বিষ হয়। আপনি অ্যাওয়ারনেস একটা ক্যাম্পে নাকি এরকম মানে আপনার কাছে ঝুলি ছিল এবং সেখানে আপনি ট্রেনিং করতে করতে হঠাৎ করে সাপ বের করেছিলেন, এই ঘটনাটার সম্বন্ধে একটু জানতে চাইবো, মানে ওই স্টিক বাইট দেখানোর জন্য। হ্যাঁ, ছিল, সেটা ওই ঘটনাটা একটু জানতে স্টেজেই চাইবো। ছিল। হ্যাঁ, মানে এখন আমার ওই ঘটনাটা একটু মনে পড়তে আমার একটু ভয় লাগছে। স্টেজে ছিল, সেটা আমি এইসে করেছিলাম, এই ডিভিশনাল যে ফরেস্ট অফিস, এক্স্যাক্টলি এইখানে করেছিলাম। মানে এবং সেটা খুব রিমার্কেবল হয়েছিল আপনার ওই এটা। সেইটা ওই অনেকেই জানে যে শনি মঙ্গলবারে যে হেলে সাপ, অনেকে হলেলেও বলে, স্ট্রাইপ কিল ব্যাক, ওর নাকি বিষ হয়। তা সেদিনকে শনি মঙ্গলবার ছিল, হয় শনি নয় মঙ্গল, দুটোর একটা হবে। তা আমি তখন এই সাপটাকে বের করে কামড় খেয়ে দেখালাম, দেখো আজকে তো মনে হয় খুব সম্ভবত শনিবার হবে না, মঙ্গলবারই হবে, কারণ যেহেতু ফরেস্ট অফিসে দেখাচ্ছি, শনিবার ওদের ছুটি থাকে। তাই দেখালাম যে আমার রক্ত বেরোচ্ছে, দেখো আমি কিন্তু মরছি না। এরকম একটা ঘটনা একবার দুর্গাপুরে ঘটেছিল, লাউডোগা সাপ। লাউডোগা সাপ বেরিয়েছে, তার ছেলেরা আর কি ফোন করেছে, আমার ছাত্ররা, যে স্যার মেরে ফেলে বলছে, আপনি একবার আসুন। তা আমি তোরা ওদের বোঝা যে এর কোনো তেমন কোনো বিষ নেই, এতে কিছুই হয় না। তা বলছে শুনছে না। তারপরে গেলাম, যাওয়ার পরে আমি যখন বললাম, তারা তো সে তেড়ে ফুড়ে আসে যারা মারতে চাইছে। আপনি জানেন এগুলো চোখে ঢুকে যায়, নাকে ঢুকে যায়, কানে ঢুকে যায়, বাবা বলার সময় পাওয়া যায় না, কামড়ালে। তা আমি বেশ, তাহলে আমি সরু সবুজ মতো, সবুজ মতো, সেই সাপটা প্রায় 6 ফুটের কাছে লম্বা, বিশাল। 6 ফুট? হ্যাঁ, একদম আঙুলের মতো সরু সবুজ রঙের। তারপরে আমি ধরলাম, ব্যাম্বু ট্রিজ বা এরকম গাছে থাকে এরা, এটা যে কোনো সবুজ জায়গায় থাকতে পছন্দ করে, গাছে ক্যামোফ্লেজের জন্য। তা ও কী করলো, আমি যখন ওকে ধরলাম, এমনভাবে ধরলাম যে মাথায় ধরলাম না, মাথাতে খানিকটা নিচে ধরলাম, যাতে ও আমাকে কামড়াতে পারে। তা সত্যি সত্যি একটু জোরে চাপ দিলে কিন্তু ওরা ভয়ে কামড়ে দেয়। আমাকে এখানে কামড়ে দিল, আর সবার তো মানে সেই চোখটা কপালে উঠে যাওয়ার জোগাড়, যে এইবারই মরে যাবে। তারপরে আমি বললাম, দেখো ও আমাকে কামড়ালো, আমি কিন্তু মারা যাচ্ছি না বা আমার কোনো অসুবিধাও হচ্ছে না। সেটা পেপার টেপারে অনেক কিছুতে লেখা হয়েছিল। এরকম অ্যাওয়ারনেস ক্যাম্পে আমি বেশ কয়েকবার সাপের কামড় খেয়ে দেখিয়েছি। তবে আমি দর্শকদেরকে এটা বলতে চাই যে আপনারা কিন্তু এটা করবেন না, কারণ আমি দীর্ঘদিন ধরে সাপ সম্পর্কে সামান্য একটু জেনেছি। তাতে আমি জানি যে এই সাপটা নির্বিষ, এই কামড়ালে আমার কিচ্ছু হবে না। কিন্তু একই রকম সাপ দেখা যাচ্ছে যে কোনোটা নির্বিষ, কোনোটা বিষধর হতেই পারে। সেজন্য এটা আপনারা কখনো ট্রাই করবেন না। ওকে, আমি যে প্রশ্নটা থেকে এটা থেকে মানে এত দূর দিয়ে এলাম, সেই জায়গাটা আমার ক্লিয়ার হলো না যে আপনার ছেলেকে আপনি সর্প বিশেষজ্ঞ বা রিলেটেড পড়াশোনা করেন, অ্যাকোয়াকালচার করেছে, ইটস অলসো রিলেটেড লিটল বিট অফ দিস কাইন্ড অফ মানে স্পিসিস, বাট ও স্পেসিফিক্যালি এগুলো নিয়ে তো পড়তে পারতো, কারণ আপনি একটা খুব ভালো গাইডেন্স হতে পারতেন, সেটা কেন হলো না? এটা বললাম, আগেই বলেছি, এটা ভালো প্রশ্ন। নিজের ছেলে, বাকির ছেলে, পরের ছেলে, এরকম তো নয়। না, এটা আসলে আমার বাবার 3টে ছেলে। ও, আপনার বাবা 3 ছেলে, মানে আপনি কত নম্বর? আমি 2 নম্বর। আমার দাদা আর ভাই আছে। তখন তারা কি কাজে ব্যস্ত? তারা দুজনই ব্যবসা করে, দুজনে বিজনেস করে। কিসের বিজনেস করে? একজনে আছে ওই নটকনের দোকানের বিজনেস, আর একজন আছে ওই ইয়ে করে ওষুধের বিজনেস। ওষুধের বিজনেস, এই দুটো। আপনার অ্যাকচুয়ালি অরিজিন কোথায়, মানে ইফ ইউ ডোন্ট মাইন্ড আস্কিং, মানে আপনার বাড়ি, এক্সাক্ট বাড়ি কোথায়? বাড়ি উত্তর 24 পরগনা। উত্তর 24 পরগনা? তো এখানে কি কর্মসূত্রে আসে? কর্মসূত্রে আসে এখানে। এখন সেটেল কোথায়? অজয়পুরে? না, শিউড়ি শেহারাপাড়ায়। শিউড়ি শেহারাপাড়ায়? ওদিকে সাপ আছে? ও হ্যাঁ, আপনি বললেন তো সাপ আছে প্রচুর পরিমাণে। শিউড়ি শহরটা তো শহর না, অনেকটা গ্রামের মতো এখন না, হালে প্রচুর পরিমাণে ঘরটা রয়েছে। আমি যখন আসি 97-এ, তখন তো পুরো গ্রামের মতো শহর, আর অজস্র পরিমাণে সাপ এখনো আছে। তাহলে আপনার জন্য হেভেন, আপনার জন্য স্বর্গ হওয়া উচিত এটা। না, সাপ আমি উদ্ধার করতে পারবো এটা আমার কাছে ভালো লাগে না, যত কম উদ্ধার করবো ততই ভালো লাগে। বিপদ হতেই পারে। আপনার মানে আপনার কাছ থেকে একটা জিনিস জিজ্ঞেস করি, ছোটবেলায় আপনার সাপ ধরতে ইচ্ছা করতো না? মানে ছোটবেলায় আপনি সাপ ধরার কোনো সাপের প্রতি কৌতূহল ছিল, কিন্তু ওই ধরবো টরবো এসব ছিল না। আর ওই আমার বাড়ি একদম স্টেশনের গায়ে, এবং প্ল্যাটফর্মে প্রায়ই দেখতাম যে ওই একটা দুটো করে সাপুড়ে থাকতো, তারা সাপ খেলা দেখাতো, মানুষকে ভুল বুঝিয়ে পয়সা নিত, প্রতারণা করতো। এইসব দেখে আমার মানে সাপ সম্পর্কে একটু কিউরিয়াসিটি বাড়ে। সেই সব 11-12 যখন পড়তাম, তখন থেকে ওই স্নেক অ্যাওয়ারনেসের কাজ করতাম। 11-12? হ্যাঁ, বিজ্ঞান মঞ্চের হয়ে। তখন ওই সাপে কামড়ালে হাসপাতালে যাও, বা কামড়ালে কী করতে হবে, নাক যাতে না কামড়ায় তার জন্য কী করতে হবে, এগুলো করতাম। কিন্তু এইখানে কর্মসূত্রে যখন আসলাম এইখানে, তা এখানে দেখলাম যে সাপ মারাটা বীরত্বের ব্যাপার।
হ্যাঁ, আর সাপে কামড়ালে সেই পেশেন্টকে ওঝা গুনিনের কাছে নিয়ে যাওয়া সেটাও সঠিক বলে মনে করতো। যার ফলে বিষধর সাপে কামড়ালে মানুষ মারা যেত, আর মানুষও ভয় পেয়ে সাপকে মারতো। এই দুটো বন্ধ করার জন্য এখানে সেই কাজ। মানে মর্টালিটি রেট মানুষের সাপের দুটোই আপনার কাছে খুব স্ট্রাইকিং ছিল। অবশ্যই সেটাই মানে এখানে এসে, তারপর এখানে এসে স্টার্ট করলেন এই সাপের ব্যাপারটা। এইখানে সেই সাপ মারা দেখে আর কি শুরু করলাম, যেখানে প্রচুর পরিমাণে মারতো। আমাদের ওদিকে অতটা সাপ মারতো না, কিন্তু এখানে সাপ মারার ব্যাপারটা মানে দেখলেই মার এরকম। তা আশা করি এখন সেটা অনেক কমে গেছে। মানে সেটা ওই যে 7,000 উদ্ধার করতে পেরেছি, তার মধ্যে 90% উপরেই সাপ। তা এইটা সম্ভব হয়েছে মানুষ তাদেরকে বাঁচিয়ে রাখতে চায়, সেই জন্যই তারা ফোন করে। ঠিক ঠিক। আমি একটা মানে ডিরেক্ট আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাইছি এখানে, আপনার গান শুনতে ভালো লাগে না? তো আপনার মানে কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট স্পেসিফিক শুনতে ভালো লাগে? কোনো ইনস্ট্রুমেন্ট না ভালো লাগে না, ওই আমি ভাবলাম আপনি বলছেন যে বাজাতে ইচ্ছা করে কিনা। না না, সেটাতে আমি আসতে চাইছি যে মানে ওই যে বিন বাজিয়ে টুরু টুরু করে বিন বাজিয়ে লোকজন সাপ ডাকতো, তো এরকম বিন বাজানোর কোনো ক্যাপাসিটি আপনার নেই? বা ব্যাক পাইপার বাসি? সিরিয়াসলি মানে আপনি কিন্তু ট্রাই করেননি এগুলো? না না না, আপনি কিন্তু ট্রাই করে দেখেছেন যে হয়তো ওইগুলো বাজানোর সময় সাপ আসছে কিনা? না, আমি তো ব্যাপারটা জানি যে সাপ সাপ কানে শুনতে পায় না, কানে শুনতে পায় না, সেই জন্য ওগুলো বাজানো মানে হচ্ছে সাপুরেরা বাজায়, যেটা চালাকি মানুষকে। মানে ও সাপের মানে ব্যাপারটা হচ্ছে ওরা যে জিনিসটা নড়াচড়া করে সেই জিনিসটা দেখতে পায়। ওকে, মোমেন্টেবল জিনিস। হ্যাঁ, মানে যেগুলো মুভ করে সেগুলো দেখতে পায়, স্থির জিনিস দেখতে পায় না। এবার ওরা কি করে, বিনটাকে নিয়ে মুখে নিয়ে বিনটাকে এমনি করে, আর সামনে ফনা ধরা সাপ থাকে সেও ভয় এমনি করে। মানে বিন যদি না বাজিও আমি এরকম করি তাহলে সাপ যদি বলা হয় সাপ ভাবে বিন বাজছে, বাট মানে মারছে না, বিনটা মুভ করছে। ওকে, মুভ করছে, সেই জন্য ওরকম করে। ওকে, তো মানে আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাই, এরকম ধরুন আপনি কোথাও মানে সাপ রিকভারিতে গেছেন, সাপ রিকভারিতে গিয়ে এবার ধরুন সাপ আপনাকে তাড়া করছে, ঠিক আছে, হতেই পারে তাড়া করতেই পারে, তো সাপের তাড়াকে কোনদিন আপনি সাপের মতো নাচ করেছেন? না না, সাপ কখনোই তাড়া করে না। সাপ তাড়া করে না, আমি বলছি আমি 52টা অজগর উদ্ধার করেছি। দেখুন, আমি একটা প্র্যাকটিক্যালি আমি আমাদের সব দর্শককে বলছি, আপনার এই ইন্টারভিউটা করতে আসার সময় আমার বাড়িতে অলরেডি সাপ বেরিয়েছিল, এবং মানে লাস্ট মুহূর্তে বেরিয়েছিল, তার এভিডেন্স আমার কাছে আছে, আই উইল শেয়ার অন দ্যাট থিং অন দ্য ভিডিও, দেখলাম, ঠিক আছে, এবং আমি মোটামুটি সাপের মতো নাচছিলাম, সাপকে দেখে এত ভয় পাচ্ছেন। তো আপনি কোনদিনও ফেস করেননি? না, যে সাপ আপনাকে তাড়া করলো আপনি সাপের মতো নাচলেন? না না, এইটা কেমন হয়, এই ভুল ধারণাটা মানুষের মধ্যে হয়েছে যে কোথাও একটা সাপ গর্তের মধ্যে ডিম পেড়ে বসে আছে, যখন ডিম দেয় তখন সাপ সেই ডিম ছেড়ে যায় না, তার ডিমটা অন্য কোনো প্রাণীতে, বেজিই হোক, ইঁদুরই হোক, ছুঁচোই হোক, খেয়ে না নেয়, সেই জন্য তার ধারে কাছেই থাকে। এবার ওইখান দিয়ে যদি কোনো একজন মানুষ এলো, ও ভয় পেয়ে সাপটা ফনা তুললো, এইবার মানুষটা হয়তো এই দিক থেকে সামনের দিকে যাচ্ছিল, হ্যাঁ, এইবার সাপটা হয়তো দেখা গেল খানিকটা ফোঁস করলো, এরকম হতে পারে। বা সে হয়তো বাইরে ছিল, ডিমটা পাহারা দিচ্ছিল বাইরে থেকে, গর্তটার সামনে মানুষও যাচ্ছিল সামনের দিকে, সাপটা পিছু পিছু গেল, তখন মনে করলো যে তেড়ে আসছে, এটা তা না কখন। কিন্তু এরকম ডিম ছাড়া তো সাপ বহুবার অ্যাটাক করেছে মানুষকে, এরকম ভাবে এসে আমরা সিনেমায় দেখেছি। সিনেমায় অনেক কিছু, সিনেমায়, যাত্রায়, উপন্যাসে, গল্পে অনেক কিছু হতে পারে। সেই গল্পের গরু গাছের মাথায় এরকম হয়, কিন্তু সাপ কখনোই এরকম ভাবে তেড়ে আসে না। সাপ তেড়ে আসে না? না না। আপনি বিয়ার স্কিলসকে চেনেন? হ্যাঁ, বিয়ার স্কিলস সাপ খেয়ে নেয়, আপনার সেই ব্যাপারটা নিয়ে কোনো উক্তি? আসলে শুধু বিয়ার গ্রিলস না, পৃথিবীর বিভিন্ন দেশে রেস্টুরেন্টে মানে সাপের বিভিন্ন ইয়ে পদ বিক্রি হয়, সে তো খাই, আমেরিকা, ইউরোপ। আপনি কোন ট্রাই করেছেন মানে এরকম? না, আমার সেই সৌভাগ্য হয়নি। সৌভাগ্য? ঠিক। মানে আপনার কোনদিন মানে সাপ খেতে ইচ্ছা হয়নি? না, ঠিক ঠিক, মানে এমনি যে খাবার আছে সেইগুলোই তো যথেষ্ট, সাপ খাওয়ার প্রয়োজন পড়েনি। মানে সাপ খাওয়ার কোনদিন আপনার রিকোয়ারমেন্ট হয়নি? না। ঠিক ঠিক ঠিক। না, এটা মানে এটা যেভাবে জনসংখ্যা বাড়ছে, বলা যায় না একদিন হয়তো সাপ পোকামাকড়ও খাওয়া লাগতে পারে। হ্যাঁ, আপনি ঠাকুর পুজো করেন? ঠাকুর পুজো না, ঠাকুর মানেন না মানে গোয়িং উইথ, দেখুন আপনি সায়েন্টিফিক একটা লেভেলের মানুষ, আমি আপনাকে এরকম সাধারণভাবে জিজ্ঞেস করছি, আপনি ঠাকুরকে মানেন? ভগবান কোনো? আমি মানুষকে ঈশ্বর মনে করি। তাহলে মা মনসা কি করবে? তাহলে মা মনসা কি করবে? মা মনসা তো আপনার ফেভারিট ঠাকুর হওয়া উচিত, বা শিব না লক্ষ্মী, কোনটা আপনার ফেভারিট ঠাকুর? না, আমি মানুষকেই ঈশ্বর মনে করি, মানুষকেই দেবতা মনে করি। আর যে যে জিনিস মানুষে বিভেদ তৈরি করে, সংঘাত তৈরি করে, সেই জিনিস আমি মানি না। মানে ঠাকুর আপনি পুজো করেন না? আমি বুদ্ধদেবের একটা মূর্তি আমার বাড়িতে আছে। হ্যাঁ, আছে এই কারণেই। মা মনসা পুজোতে আপনি যান না? না, আমি যাই, কিন্তু ওই যে ভক্তি করে প্রণাম করা বা তারপরে একটা
ফেইথ আনা যে আমি তার পুজো দিলে সাপে আমাকে কামড়াবে না, সে বিশ্বাস আমার নেই। বুদ্ধদেব এই কারণেই আছে আমার বাড়িতে, বুদ্ধদেব অহিংসার পূজারী, হ্যাঁ, সেই জন্য আমি ওটা রাখি। একদম একদম। আমার 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 একটা জিনিস এই সময় জানতে ইচ্ছা করছে, আপনি যখন বুদ্ধদেবের কথা বললেন, ঠিক আছে, সাপ ধরতে গেলে মানুষকে কি অনেক ধৈর্য রাখতে হয় বা স্থির থাকতে হয়? একদম একদম অ্যাকচুয়ালি এটা ধরার যদি কোনো প্রসিডিউর আপনি একটু বলেন। একদম বলছি, দেখবেন যে ইউটিউবে প্রায়ই দেখা যায় যে সাপ রেস্কিউ করছে কম বয়সী ছেলেরা, এবং প্রত্যেক বছর প্রায় 50 জনা করে সাপের কামড়ে মারা যায় যারা রেস্কিউ করতে যায়। রেস্কিউ করে, তারা রেস্কিউ করার নাম করে সাপ খেলা দেখায়। তার জন্য সাপ উদ্ধার করতে গেলে যেটা সবচেয়ে ইয়ে, যে নিজেকে খুব শান্ত রাখতে হবে, বাইরের কথায় কান দিলে হবে না। সাপটা গায়ে হাত না দিয়ে কোনো ইনস্ট্রুমেন্টের সাহায্যে ধরে 1 সেকেন্ড দেরি না করে ব্যাগের মধ্যে ভরে ব্যাগের মুখটা আটকে দেওয়া, কিন্তু এরা উল্টো করে, সেই সাপটাকে ধরে স্ট্যান্ড করায়, বিভিন্ন রকম বক্তব্য রাখে, কেউ এইসব কথা শোনে না। সাপও বোর হয়ে কামড়ে দেয়, সাপের ব্যথাটাকে কামড়ে দেবে, খুব স্বাভাবিক। সে এরকম কোনো কিছু মুভ করলে সেটাকে কামড়ে দেয়, সাপ বলে ওটাকে সে ব্যথা হয় না, শত্রু মনে করে, সেটা মনে করেই কামড়ে দেয়। ঠিক ঠিক। আপনি সাপ উদ্ধার করেন বললেন, এবং আমার মানে খুব ভালো লাগলো জানতে, মানে ইচ্ছে হলো, সবকিছু শুনলাম, আমরা অনেক গল্প আপনার কাছ থেকে আজকে শুনলাম। এবার আপনি আমাকে একটা মানে একটা সোজা সাপটা কথা বলুন, যে ধরুন মানে এখন ধরুন বেদে দেখা যায় না যে বেদের মেয়ে জ্যোৎস্না এক্সিস্ট করে কোথাও, ঠিক আছে, বা এখনকার দিনে এখন আমাদের এখানে যে সাপ খেলা দেখাতো সেই মানুষটাও আস্তে আস্তে মানে বয়সের কারণে হারিয়ে গেছে, অলমোস্ট হারিয়ে গেছে, এখন আমরা তাকে দেখতেও পাই না। না, বয়সের কারণে না। ঠিক, সাপের কামড় খেয়ে মারা গেছে। 2014 সালে সে WCCBর ভলান্টিয়ার হিসাবে কাজ শুরু করি। ওকে ওকে। আমাদের কাজ হচ্ছে সাপ এই উদ্ধার করা, এটা আসল কাজ না। আসল কাজ যেটা হচ্ছে ওয়াইল্ড লাইফ নিয়ে, মানে অ্যানিমাল স্মাগলিংটাকে বন্ধ করা, পোচিং, হান্টিং, স্মাগলিং, ইললিগাল অ্যাক্টিভিটিস এইগুলো বন্ধ করা, এবং ওয়াইল্ড লাইফ যদি বিপদে পড়ে তাকে উদ্ধার করে ফরেস্ট ডিপার্টমেন্টে হ্যান্ড ওভার করা, আর তার সাথে মানুষের মধ্যে একটা সচেতনতা আনা, বিশেষ করে ছাত্রছাত্রীদের মধ্যে, তারা যেন এই সচেতন হয়ে মানে সোসাইটিটাকে কুসংস্কার মুক্ত করে, মানে বায়োডাইভার্সিটি পুরো মেইনটেইন থাকে। একদম একদম, এইটা হচ্ছে আসল কাজ। এবার বেশিরভাগ সময় তো আমাকে টং হাতে দেখা যায় যে সাপ উদ্ধার করতে ছুটলো, ওটা মানুষ বিপদে পড়েছে, সাপের বিপদ হবে সেই জন্য যাওয়া। আসল কাজ ওইটা, যে সাপ বিক্রি, কচ্ছপ বিক্রি, সাপের চামড়া বিক্রি, বিষ বিক্রি, এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো বন্ধ করা। মানে স্নেক লেদার ইজ অলসো সো মাচ মানে ভ্যালুয়েবল ইন দ্য মার্কেট। এখন এটা বন্ধ হয়ে গেছে এই কারণে 14 থেকে আমরা এবং বন দপ্তর যৌথভাবে এত মানে এদেরকে ইয়ে করা হয়েছে, মানে বেদে সাপুড়েদের ধরা হয়েছে, এবং তাদের মধ্যে অনেকেই মানে জেল খেটেছে বা এখনো হাজিরা দিতে আসে এরকম, সেই জন্য এখন ভয়ে আর ওরা করে না। আপনি নাগিন নাগিন বলে গানটা শুনেছেন? হ্যাঁ। কেমন লেগেছে গানটা আপনার? মানে আমি ওই বাজে কানে আসে সেইভাবেই শুনেছি। ভালো লাগেনি? না, মোটেই। এটা তো আপনার মানে প্রিয় জিনিস যেগুলো, সেগুলো সম্বন্ধীয় গান। নাগিন ব্যাপারটাই তো একটা জিনিস, আমি হাউস কিডিং, বাট আই রিয়েলি ওয়ান্ট টু নো দ্যাট লাইক মি দেয়ার ইজ লটস অফ পিপল ইন এক্সিস্টিং ইন অল ওভার দ্য গ্লোব, মেবি আমাদের আজকে অনেকে দেখছেন, উই রিয়েলি হ্যাভ আ স্নেক ফোবিয়া, আই ক্যান সে। সাপের প্রতি প্রচন্ড ভয় আছে আমার। যেরকম সাপ যদি মানে এটা দূরে আমি দেখতে পাই, আমি তো দূরে পালাই। ইভেন আমি যেখানে জব করি, তো সেটা ওই ফরেস্ট অফিস থেকে এগিয়ে গিয়ে আর একটা অফিস আছে, ঠিক আছে, আর লেট ইউ নো, হ্যাঁ, তো সেখানে কয়েকদিন আগে একটা বড়, মোটামুটি 11-12 ফিট সাইজে এরকম মোটা একটা সাপ বেরিয়েছিল। 11-12 ফুটের থেকে এরকম মোটা হয় কি? সেটা এত মোটা হবে না, আরো মোটা দেখান। দেখুন, এটা তো আমি আপনাকে বলছি, তিল করে তাল তো বলবো, তাহলে বুঝতে পারুন আমার ভয়টা কতটা আছে। এটা বললাম এই জন্যই যাতে আপনি মানে বুঝতে পারেন যে আমার ভয়টা কত আছে। তো আমার সাপ সম্বন্ধে প্রচন্ড ভয়, শুধু আমার না, এরকম প্রচুর লোকের ভয় আছে। তো এই স্নেক ফোবিয়াটা কাটানোর জন্য আপনার কাছে কোনো অপশন, বা আপনি কি কোনো এরকম কোনো সিস্টেম বা কোনো মানে প্রোগ্রাম বা কোনো ক্যাম্পে এরকম যাদের ইন্টারেস্ট আছে যে স্নেক ফোবিয়া কাটাবে, তাদেরকে নিয়ে যেতে পারেন? বা আমি যদি শিখতে চাই আপনার কাছে, আপনি শেখাবেন? অবশ্যই অবশ্যই। বলি আগে এই সাপের ফোবিয়ার ব্যাপারটা বলি, যে হবে না কেন, অবশ্যই থাকবে আমাদের মধ্যে। আপনি যেদিন পড়াশোনা শুরু করেছিলেন প্রথম দিন, একটা আদর্শলিপি বই নিয়ে এসেছিল, তার অয়ের নিচে হাত দিয়ে মা কি বলেছিল? অজগর আসছে তেরে। আমি 52টা অজগর উদ্ধার করেছি, বিপদে পড়া অজগর, তারা কোনো সময় আমাকে তেড়ে আসেনি কামড়ানোর জন্য। তাহলে প্রথমেই একটা ভুল সাপ সম্পর্কে ভুল ধারণা দিয়ে আমাদের এই হয়, শিক্ষা জীবনটাই শুরু হয়। তারপরে এত অজস্র পরিমাণে ভুল আছে, কুসংস্কার আছে, সেটা ওই বেদে সাপুড়েরা তারা তাদের মুনাফার জন্য মানুষের মধ্যে এসব মিথ্যা ছড়িয়ে দিয়েছে, সেটা যেতে চায় না। এবার এটা যেতে গেলে যেটা দরকার, যেটা আপনি বললেন
সেটা যে প্রথমে যে সাপ সম্পর্কে সঠিক তথ্য জানা। হুম। সাপ সম্পর্কে সঠিক তথ্য জানলে কোনো মানুষেরই একদম সাপ নিয়ে কোনো ভয়ই থাকবে না। আমি প্রথমেই বললাম না যে সাপ না, উপকারী। তথ্য আমি না ইন্টারনেট থেকে পেয়ে গেলাম, কিন্তু সাপ দেখলে আমার ভয়টা কাটবে কি করে? আপনি যত জানবেন তত না না, সাপের সাইকোলজি জানবেন, সাপ পড়বেন, সাপের কিন্তু সাইকোলজি মানুষের সাইকোলজি বোঝাটা খুব কঠিন, সেখানে আমি এখন সাপের সাইকোলজি কি করে বুঝবো? মানে আমি আপনাকে প্র্যাকটিক্যালি আপনি যখন 10টা বই পড়বেন সাপ সাপ নিয়ে, খুব স্বাভাবিকভাবে সাপ সম্পর্কে আপনার যে ধারণা ছিল সেটা পাল্টাতে বাধ্য। তখন আপনারও মনে হবে সাপ উপকারী, যেমন আমার মনে হয়েছে। আমিও তো সাপ দেখে ভয় পেতাম। আপনি ভয় পেতেন? অবশ্যই ভয় পেতাম। কোন রকমের সাপ থেকে ভয় পেতেন? সব রকমের সাপ দেখলেই ভয় পেতাম। আপনি কত ধরনের সাপ বীরভূম থেকে রিকভার করেছেন? বীরভূম থেকে মানে টাইপ অফ স্নেকস, মানে বীরভূমে আমি এই প্রায় 28 বছরে 26 রকমের সাপ দেখেছি। আমাদের এখানে সবথেকে বিশুদ্ধ সাপ কি? আমাদের এখানে না, আমাদের এখানে শুধু বলে না, আমাদের এশিয়ার মধ্যে তীব্র বিষধর সাপ যেটা, সেটা হচ্ছে কমন কেট বা যে কালাচ বা ডোমনাচিতি, একই সাপের অনেকগুলো নাম হয়। এটা হচ্ছে সবচেয়ে বিষধর সাপ। ডোমনাচিতি আমাদের এখানে যথেষ্ট পরিমাণে আছে, এবং এটা একটা খুব সাংঘাতিক সাপ। একে ওই চিতি সাপ নারকেল গাছ থেকে উড়ে অন্য জায়গায় শিফট করতে পারে, এরকম কোনো ব্যাপার না, আছে নাকি? কোনো সাপ উঠতে পারে না। মানে উঠতে গেলে প্রথমে যেটা আপনি বললেন যে ডানার প্রয়োজন, ডানা নেই। এবার কি হয় সেটা যে সাপগুলো গাছে থাকে সরু হয়, তারা এক ডাল থেকে আরেক ডালে যেতে গিয়ে, হ্যাঁ, ডালে যেতে গিয়ে অনেক সময় মিস্টেক হয়ে যায়, ভালো চোখে দেখে না, অথবা একটা ডাল থেকে আরেকটা ডালে যদি ওরা যেতে পারে অনেকটা কম সময় লাগে। সেই জন্য ওরা শরীরটাকে বাতাসে ভাসিয়ে দেয়। কীভাবে? শরীরের পেটের দিকটাকে চওড়া করে দেয়, রিবসগুলোকে চওড়া করে দেয়, প্রসারিত করে, চওড়া হয়, বাতাসে ভেসে এমনি গ্লাইড করতে করতে নামে। ফ্লাইট না, ফ্লাইট মানে ওরা ডানার সাহায্যে, আর এটা গ্লাইড করতে করতে ওরা নিচে নামে। মানে গ্লাইডিং আর মানে ফ্লাইং, দিস টু ডিফারেন্স। বাহ বাহ, এটা দারুণ লাগলো। আমি শুধু আপনার কাছ থেকে জিনিস জিজ্ঞেস করতে গেছি, আপনি মানে পড়াশোনা কি নিয়ে করেছেন, বা এখানে যে শিক্ষকতা করছেন কোনো কি স্পেসিফিক বিষয়ের, সেটা যদি আমি জুলজি নিয়ে পড়াশোনা করেছি। ও, জুলজি নিয়ে পড়াশোনা করেছেন, এবার বুঝতে পারছি সাপটা কোথা থেকে আসছে। জুলজি নিয়ে পড়াশোনা করেছি। তো মানে গাছ খুঁজতে গিয়ে সাপ দেখা হয়েছিল? হ্যাঁ, গাছ খুঁজতে গিয়ে সাপ। জুলজি হচ্ছে প্রাণীবিদ্যা। হ্যাঁ, আমি ওই জন্য তো ঘোরালাম যে মানে প্রাণীবিদ্যাটা তো ধরুন, মানে এটা তো এখন আপনার প্রফেশন, প্যাশন সব জায়গাতে চলে এসছে, ঠিক আছে? তো গাছের তলায় আপনি হয়তো কোনো প্রাণী দেখেছিলেন, সেই থেকে কি শুরু হলো ব্যাপারটা? না, এমনিই ভালো লাগতো। হ্যাঁ, মানে আমার বাড়ি যেখানে ছিল উত্তর 24 পরগনা, সেটা চারিপাশে মানে প্রচুর পরিমাণে গাছপালা, বন জঙ্গল এসব ছিল, এবং অসংখ্য ওয়াইল্ড লাইফ হামেশাই দেখা যেত। আমরা নিজেরাই দেখেছি ছাগলকে শিয়াল টেনে নিয়ে যাচ্ছে, কানে ধরে টেনে নিয়ে যাচ্ছে। সন্ধ্যাবেলা বন বিড়াল আমাদের বাড়ির পাশে দিয়ে ডাকতে ডাকতে চলে যাচ্ছে। না, আপনার মানে ছোটবেলাটা বেশ জঙ্গলময় ছিল, কিন্তু সবুজ ছিল। হ্যাঁ, এখন সবুজটাকে মিস করেন না? না, আমার বাড়ির পাশটা এখন জঙ্গলের মতোই করে রেখেছি। জঙ্গলের মতনই করে রেখেছেন? সাপ ডাইনিংয়ে ঢোকে নাকি? আজকে ঢুকে পড়লো। আমি একটা জিনিস জিজ্ঞেস করছি, আপনার ফেভারিট খাবার কি? ফেভারিট খাবার? হ্যাঁ, আমি সর্বভুক সবই খাই। তার মধ্যে সাপ খান না সেটা বলেন না, আমি জানতে চাই আপনার ফেভারিট খাবার কি? সুযোগ পাইনি। হ্যাঁ, সুযোগ পান, ঠিক আছে, সুযোগের ব্যবস্থা আমরা দেখছি করা যায় কিনা। আমাদের এই জেলাতেই প্রচুর আদিবাসী আছে, তাদের মধ্যে অনেকে সাপ খায়। হ্যাঁ, এই মেসাঞ্জরের ওইদিকে যারা আছে তারা খায় শুনেছি। তা ওখানে মেসেঞ্জরের কথা বললে ওইদিকে আরো অনেক জায়গা আছে, উইল ডিসকাস সামডে। আচ্ছা, শুধু সাপ না, ওখানে অনেক কিছু আপনি পাবেন। মাংস ভাত খেতেই বেশি ভালো লাগে। আপনার দুধ খেতে ভালো লাগে না? না, রিসেন্ট দুধ খেতে অসুবিধা হচ্ছে আরো। কেন? মানে তা জানি না, মানে বয়স হচ্ছে। দুধ আসলে দুধটা মানুষের মনে হয় খাওয়া মধ্যে ল্যাকটোজ ইনটলারেন্সের জন্য। খুব ছোটবেলায় যখন আমাদের মায়ের দুধ খাই, তখন আমাদের যে ওটা ডিফারেন্ট, বাট মানে দুধ হজম করার এনজাইমটা আমাদের মধ্যে তৈরি হয়। বড় যত হতে থাকে আস্তে আস্তে বয়স বাড়তে থাকে, সেইটা কমে যায়। তো বাড়িতে যদি কোনোদিন আপনি খেতে বসলেন আর আপনার পাশে একটা সাপ ডাইনিং প্লেসে এলো, তখন আপনি ডিনার করছেন, ধরুন মাংস ঝোল আর ভাত খাচ্ছেন, তো তার জন্য কি এক বাটি দুধ আপনার বাড়ির লোক দেবে? মোটেই না, বাড়ির লোক তো জেনে গেছে সাপ দুধ কলা খায় না। সাপ কি খায় তাহলে? শুধু ব্যাং? না, সাপ, ইঁদুর, ব্যাং, টিকটিকি, গিরগিটি, এমনকি সাপও খায়। মানে সাপকে আমরা এতদিন ধরে যে ভেজিটেরিয়ান ভাবতাম, সাপ অ্যাকচুয়ালি ভেজিটেরিয়ান নয়? না না, সাপ পুরো একদম নন ভেজ। নন ভেজ একদম। বাহ, এবং তাও জীবন্ত নন ভেজ। মরা দিলে হবে, মানে ফ্রেশ ফুড। অনেক জায়গায় দেখা যায় যারা এই সাপের ফার্ম আছে, তারা মরা জিনিস দিলেও সেটাকে মানে নড়িয়ে দেয়। ওকে, মানে দেখায় একটা মরা ইঁদুর আছে, সেটা সাপ অ্যাকচুয়ালি আমরা খুব বোকা, শুনতে পায় না বেচারা, দেখতে পায় না, ভালো পায় না, ঘ্রাণও পায় না, ঘ্রাণটা ঘুরে বেড়ায়। জেকবসন অর্গানের সাহায্যে ঘ্রাণটা বোঝে, আর তো কোনো কিছু নেই। একটা এই জায়গাতে এই মর্মে দাঁড়িয়ে আমি একটা আপনাকে সিরিয়াস জিনিস জিজ্ঞেস করি। অলরেডি আমরা শীত থেকে বর্ষায় এসেছি,
হাইবারনেশন টাইম 10 ইয়ার চলে গেছে, মানে শীতল রক্তের প্রাণীদের মোটামুটি এবার খুব সুন্দর, একদম ওদের একদম স্বর্গের টাইম এখন এটা টাইমটা, যে কোনো জায়গায় সাপ বেরোচ্ছে। এবং আমি আজকে পডকাস্টে আসার আগে আমার বাড়িতে সাপ বেরিয়ে গেছিল, আমি শুনলাম সেটা, আমি দেখালাম, দুটো উদ্ধার করে এসেছি। ঠিক আছে, আজকে উদ্ধার করেছেন। তো এই মুহূর্তে দাঁড়িয়ে শুধু কি কার্বলিক অ্যাসিড ভরসা, না মামনসা ভরসা, না আপনি ভরসা, না কে ভরসা, মানে আমাদের মতন যারা সাধারণ মানুষ আছে যে কোনো জায়গায় সাপ বেরিয়ে আসতে পারে, তো সাপটাকে না মেরে নিজেদেরকেও না মরতে দিয়ে আমরা বাঁচবো কিভাবে? আচ্ছা, প্রথমে আমি এটা বলি, হাইবারনেশনের ব্যাপারটা বলি। হাইবারনেশন সম্পর্কে যেটা শুনছে সেটাও ঠিক না। মানে আমরা জানি যে সাপ শীতকালে একবার নাক ডেকে ঘুম দেয়, তারপরে গরম পড়লে বাইরে বেরিয়ে আসে, তা না। সাপ কোল্ড ব্লাডেড অ্যানিম্যাল, এরা বেশি শীত বেশি গরম কোনোটাই সহ্য করতে পারে না। এবার যখন শীত থাকে, শীতের সময়, তখন ওরা গর্তের বাইরে বেরিয়ে আসে, ওই সময় খায় না, মানে ওদের মেটাবলিক রেটটা কমে যায়, হজম করতে পারে না তার জন্য। এইবার ওই গর্তের আশেপাশে এসে রোদ পোয়ায়, সেটা দিয়ে শরীরের টেম্পারেচার বাড়ায়, কিন্তু তারা যে নাক ডেকে ঘুমোয় এটা সত্যি কথা না। না, আবার গরমের সময় যে খুব ভালো লাগে তা না, প্রচন্ড গরম পড়লে সাপ কি করে, অ্যাস্টিভেশন, দিবা নিদ্রা দেয়। হ্যাঁ, তখন কোনো গর্ত বা কোনো ঠান্ডা জায়গায় যে মানে পড়ে থাকে, তারপরে যখন আবার সেই টেম্পারেচার মোটামুটি সুদিং টেম্পারেচার তখন আবার বেরিয়ে আসে। এটা আরেকটা কি যেন বলছিলেন? হ্যাঁ, আমি এই জায়গাটাতে জিজ্ঞেস করতে চাইছিলাম যে আপনি হাইবারনেশনের পার্টটা বলেন, বাট আমি যেটা এক্স্যাক্টলি আপনাকে জানতে চাইছি সেটা হলো, আমরা যেন সাধারণ মানুষ, আমরা এই যে এখন মানে পারফেক্ট টাইম রয়েছে সাপের বেরোনোর বা মুভমেন্ট করার, তো এই টাইমে অনেকের বাড়িতে সাপটা বেরিয়ে যাচ্ছে, তো এই টাইমে আমরা মানে কোনটার উপর ভরসা করব? মানে আমরা কি শুধু কার্বলিক অ্যাসিডের উপর ভরসা করব, মা মনসার পুজো করব, শিবের পুজো করব, না আপনাকে ফোন করব, না কি করব? বলুন কিভাবে আমরা সেফ থাকতে পারি। প্রথমে বলি, আপনি যে কার্বলিক অ্যাসিডের কথা বললেন, হ্যাঁ, এটা মানে আমরা সবাই জানি। আমি আজ থেকে 5 বছর আগেও ওই অ্যাওয়ারনেস ক্যাম্পে গিয়ে বলতাম যে কার্বলিক অ্যাসিড দেবেন, কার্বলিক অ্যাসিডে কোনো কাজ হয় না, একদম অন ক্যামেরা বলছি, কোনো কাজ হয় না। আপনার এইখানে যে রেজিস্ট্রি অফিস আছে, রেজিস্ট্রি অফিসের যে রেকর্ড রুম, তার মধ্যে সাপ ঢুকে গেছিল। আমি 15-20 বোতল মানে কার্বলিক অ্যাসিড ঢেলেছিলাম, ব্লিচিং, গ্যামাক্সিন, এইসব দেওয়ার পরেও দেখা যাচ্ছে সেই গ্যামাক্সিনের পর যে সাপ গেছে, দাগ আছে। সাপের কি করোনা হয়েছে তার মানে পার্মানেন্ট? তারপরে কি হলো, সেইখান থেকে আমি একবার সাপ উদ্ধার করলাম, বিশাল বড় গোকরু সাপ, মানে অতি কাজ হয় না, এটা একদম প্রমাণিত। তাহলে আমরা করবোটা কি? এইবার হচ্ছে যেটা করার সেটা হচ্ছে ইঁদুর মারা বিষ, যে প্রথমে ইঁদুর মারা বিষ দেখে ইঁদুরটা আগে মরে গেলে সাপ আসবে না। এটা অনেকটা তাই, যে সাপ বাড়ি আসে ইঁদুরের টানেই আসে। তাহলে বাড়িতে মানে যাতে ইঁদুর না আসে, আমরা যে খাবার টাবারগুলো আর কি বাদ যাওয়া খাবার, সেটাকে দূরে ফেলা, যাতে না আসে। আর ঘরে যাতে না ঢুকতে পারে, আউটলেটগুলোতে নেট লাগিয়ে দেওয়া। রাতের বেলা বেরোতে গেলে ওকে ইয়ে করতে হবে, যে টর্চ নিয়ে বেরোতে হবে যাতে দেখা যায় এইগুলো। তারপরে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, সেক্ষেত্রে 1 সেকেন্ড দেরি না করে হাসপাতালে যেতে হবে। যদি বেরিয়ে গেল, এইবার হয় ফরেস্ট ডিপার্টমেন্টে, আর না তো আমাকে ফোন করতে হবে। মানে আমাদের অপশনটা কি? আমরা কি বাড়িতে এরকম কিছু? না, আপনি ওটা তো পারবেন না, তো আপনি তখন ভয় থাকবে, তারপরে গিয়ে এত জোরে চেপে দেবেন, সাপটা মরেই গেল হয়তো। মানে একটা নির্দিষ্ট পরিমাণে প্রেসার দিতে হয় যাতে সাপের ক্ষতি না হয়। ওই সময় একটাই পথ, হয় ওকে বেরিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিতে হবে, দ্বিতীয় হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টে বা এলাকায় যারা স্নেক রেস্কিউ করে তাদেরকে কল করা। আমাদের এই শিউরিতে মানে স্নেক রেস্কিউয়ার মানে এরকম কোনো টিম আছে যাদেরকে আমরা মানে তাদের কোনো যে ইনফরমেশন শেয়ার করে দেন, তাহলে লোক তাদের কন্ট্যাক্ট করতে পারে? মানে ফরেস্টে যে কটা অফিস আছে, প্রত্যেক অফিসে কিছু কর্মী আছে এবং ইনস্ট্রুমেন্টও আছে, বললে ওনারা যান। এইবার প্রত্যেকটা জায়গায় দেখা যাচ্ছে এত কর্মী সংখ্যা কমে গেছে, হয়তো যেতে দেরি হয়ে যায়। তো আমি যদি সাপ ধরা শিখতে চাই আপনার সঙ্গে, আমি মানে শেখাবেন? ধরে না, সরি, আই শুড সে উদ্ধার করতে না, আপনি শেখাবেন না? না না না। কেন শেখাবেন না? শেখাবেন না তার কারণ হচ্ছে এইটাই, যে আপনাকে শিখালাম, তাহলে আপনি সাপ উদ্ধার করতে গিয়ে কোনো বিপদ ঘটলো, তখন বাড়ির লোক, আপনার বাড়ির লোক এসে আমাকে বলবে এর জন্য আজকে এই ঘটনা। আমি এই কথাটা তো আপনাকেও বলতে পারে যে আমার বাড়িতে সাপ বেরোলো, আমি যদি উদ্ধার করতে জানতাম তাহলে নিজেও বাঁচতাম, সাপকেও বাঁচাতে পারতাম, কিন্তু আপনি আসতে দেরি করলেন বলে আমি সাপের কামড় খেয়ে মরলাম, সেক্ষেত্রে আপনি তো রেসপন্সিবল হবেন। তাহলে আপনি কেন আশা করেন না? আমার একার পক্ষে তো সম্ভব না সবার বাড়ি থেকে যে সাপ উদ্ধার করা। ওইটাই বলছি, যদি আপনি শিখিয়ে দেন আমাদের মতন কিছু মানুষ। না, আমি এর জন্য আমি আপনাকে শিখাবো না, আমি শিখাবো
যেখানে ফরেস্ট ডিপার্টমেন্টের স্টাফরা আছে হ্যাঁ। ওরা রেঞ্জে, যেমন আমি বাঁকুড়া নর্থ ডিভিশনে ট্রেনিং দিয়েছি, সাউথ ডিভিশনে ট্রেনিং দিয়েছি, এখানে সিউড়িতে দিয়েছি, রামপুরহাটে, বোলপুরে, তারপরে এখানে যে অ্যানিম্যাল হসপিটালটা আছে এখানে এদেরকেও ট্রেনিং দিয়েছি। হ্যাঁ, এটা সরকারি কর্মী, তারা সেইভাবে আমাকে বলে, সরকারি তরফ থেকে বলা হয়, সেই জন্য আমি এটা থেকে মানে প্রাইভেটলি কাউকে আপনি সাপ ধরা শেখাবেন না? না না, এটা মানে আপনাকে অনুমতি দরকার যে আপনি সাপ উদ্ধার করতে। আপনি কার কাছ থেকে অনুমতি আনতে এটা হবে? ফরেস্ট ডিপার্টমেন্ট, ক্রাইম কন্ট্রোল ব্যুরো বা ওয়াইল্ড লাইফ ডিপার্টমেন্ট, তারা আপনাকে বলবে যে হ্যাঁ একে উদ্ধার করতে দেওয়া হোক। ওকে ওকে, মানে আমার নিজে আপনি ইললিগাল কাজে তো করতে পারেন, ঠিক 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 উদ্ধার করার নাম করে, সেইটাই আর কি। ওকে। বেশ, আমি এই একটা জিনিস দিয়ে আজকে আমার খুব মানে শেষ করতে ইচ্ছা করছে না, খুব ফ্র্যাঙ্কলি এবং সত্যি কথা বলছি। আই নিড টু নো মেনি থিংস অ্যাবাউট মানে দিস স্নেক অ্যান্ড অল। আমার কাছে আরও অনেক প্রশ্ন ছিল, আমি হয়তো সব করতে পারছিলাম দ্য শর্ট পিরিয়ড অফ টাইম। আমি একটা জিনিস আপনার কাছে স্ট্রেট কাট জিজ্ঞেস করতে জানতে চাইছি, যে বলে যে সাপের 5 পা দেখে এসেছি, বা স্বপ্নে সাপ, সাদা সাপ, লাল সাপ, কালো সাপ দেখলে সকাল একদম দুর্দান্ত, মানে লাইফ চেঞ্জ হয়ে যায়। তো আপনি তো 24/7 সাপ নিয়ে বসে আছেন, সাপের কটা পা আপনি এখন অবধি দেখেছেন? এটা এটা সাপের আমি পা দেখিনি, তবে পায়ের নখ দেখেছি। নখ দেখেছি, মানে কি ছিল আমাদের নাম ওটা? আমাদের এখানে যে অজগর সাপ আছে, মানে ইন্ডিয়ান রক পাইথন, 3 রকমের পাইথন দেখা যায়, কিন্তু এইখানে ইন্ডিয়ান রক পাইথনটাই বেশি দেখা যায়। সাপের পা মানে যে ছিল, এটা সত্যি সত্যি ইভলিউশনের জন্য। হ্যাঁ, তাদের যে পেছনের পাটা এখনো রয়ে গেছে, তার প্রমাণ হচ্ছে অজগরের যে পাই ছিদ্র, সেখানে এরকম বড় বড় নখ থাকে। পুরুষ হলে তাদের বড় বড় নখ দুটো থাকে দুদিকে, আর স্ত্রী হলে দুটো ছোট নখ থাকে। পুরুষ হলে কটা থাকবে? দুটোই থাকবে। পুরুষেরটা বড় হবে নখগুলো, আর যদি ফিমেল হয় তাহলে ছোট হবে। আর যদি ওইখানটা যদি এক্স-রে করা হয়, তাহলে এই ফিমার, টিবিয়া, ফিবুলা, এই হাড়গুলো ছোট ছোট দেখা যায়। এটা দারুণ দারুণ ইনফরমেশন আমরা পেলাম। এইটাই তো, মানে যে ওদের যে ছিল, ওদের সেই অভিব্যক্তির ধারায় আস্তে আস্তে ক্ষয় হতে 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 নখে এসে ঠেকেছে এখন। মানে পা নখ হয়ে গেছে। পা নখ আছে, আর ভেতরে শরীরের ভেতরে ওই ফিমার, টিবিয়া, ফিবুলা এগুলো আছে। আপনি রিসেন্ট টাইমে আপনি নিশ্চয়ই জানবেন যে এই কচ্ছের এখান থেকে একটা অনেক বড় একটা সাপের এরকম মানে যেগুলো বলে ওই ফসিল উদ্ধার করা হয়েছে। ইউ শুড নো অ্যাবাউট দিস থিং। হ্যাঁ শুনেছি। এটাও মানে ব্রিড অফ অজগর বলা হয়, মানে কিন্তু সেটা আরো অনেক বড়, আপনি আরো বেটার জানেন। অনেক বড়, 60 ফুটের উপরে। এবং সেটা নাকি মানে মহাভারতের টাইমকার না তখনকার টাইমকার ইভলিউশনটাকে বোঝায়, যে স্নেকের ইভলিউশনে কিরকম না, হচ্ছে। এটা মানতে পারো না। না মানে ওই পুরোনো টাইমকার যে স্নেক ইভলিউশন হয়েছে, মানে সাপ পৃথিবীতে এসেছে 10 কোটি বছর আগে। 10 কোটি বছর আগে সাপ আগে এসেছিল, আর মানুষ এসেছে মাত্র 2 লক্ষ বছর আগে। মানুষের যা ইতিহাস বা যা কিছু আছে সেগুলো 2 লক্ষ বছরের মধ্যে। সাপরা তাহলে এই যে 10 কোটি বছর আগে সাপরা এসছে, তো সাপদের মানে পার্মানেন্ট স্টেইং কোথায়? পাতাল লোক? মানে সাপরা থাকে কোথায়? 10 কোটি বছর আগে যে সাপরা পৃথিবীতে এসেছিল, কিছুর উপরেই ঘুরে ফিরে বিচরণ করতো। মানে এরা কোনো নিচে টিচে কোথাও থাকে না? গর্তের মধ্যেও থাকে। মানে সাপের অ্যাডাপটিভ রেডিয়েশন মানে মারাত্মক। এরা জলে, স্থলে, পাহাড়ে, গুহায়, গর্তে, সমস্ত জায়গায় থাকতে পারে, এবং সেই জন্য আজও টিকে আছে এদের অ্যাডাপটিভ রেডিয়েশনের জন্য, যে এত জায়গায়ও ওরা মানিয়ে নিতে পারে। মানে জীবনে মানিয়ে নিতে গেলে, ভালোভাবে বাঁচতে গেলে আপনাকে এই অ্যাডাপটিভ ইভলিউশনে রাখতে হবে। অবশ্যই। মানে আপনিও সেই জিনিসটা খুব কমফোর্টেবলি করতে পারেন? না পারি না, সব জায়গায় অ্যাডাপশন হয় না। হয় না। বেশ, আমি শুধু শেষ করার আগে একটা ছোট্ট একটা জিনিস জিজ্ঞেস করছি, কোনোদিন নিজের চোখের সামনে কোনো সাপকে মারতে দেখে কষ্ট হয়েছে? অবশ্যই। আমার স্কুলেই হয়েছিল, সেই জন্যে আমি বলছি আমি সাপ কিন্তু কোনোদিন ধরিনি। স্কুলে মানে আমার স্কুলের গেটের পাশে একটা বাড়ি ছিল, সেখানে সাপ বেরিয়েছে, বেরোনোর পরেই তারা সে কোমরে দিয়ে একে জোরে আঘাত করেছে বাঁশ দিয়ে, আর কোমরটা ভেঙে গেছে, আর ফনা তুলে এরকম আছে সাপটা। তো আমি বললাম যে ওকে ওইভাবে মারলে কেন, ও তো চলেই যাচ্ছিলো। তা বলছে না, ও কামড়ালে মানুষ মারা যাবে। তাহলে এখন কী করবে? বলছে আমরা মারবো না তো, এখন ওকে নদীতে ফেলে দিয়ে আসবো। তারা কী হবে? তারা ওরা আবার চলে যাবে। আর কোমরটা ভেঙে দিলে যাবে কী করে? এই নিয়ে বেশ অনেকটা তর্ক হলো। পরে একদিন দেখি যে আমারই এক ছাত্রের বাবা সে সাপ মারার জন্য ছুটছে 3 ছেলেকে নিয়ে। তারপর আমার ছাত্ররা বললো যে এরকম এই সাপটা স্যার মেরে ফেলবে। তারপরে আমি গেলাম, তার আগে এইসব বলতাম ক্লাসে সাপ মারা ঠিক না এইসব। তারপরে গেলাম, তখন আমি বললাম যে মারবেন না, ওকে পালিয়ে যাচ্ছে যেতে দিন। তখন বললাম যে আপনি পারলে বাঁচান। একটা বিয়ে লেগে গেল, ওটা গমের জমির পাশে দিয়ে যাচ্ছিল।
গমের যদি না খায় ছাগলে তার জন্য নেট টাঙানো ছিল বাঁশ দিয়ে দিয়ে, ওই একটা বাঁশ তুলে আমি সাপের মাথার পেছনে টিপে ধরলাম। শীতকাল তো তখন ওদের বেশি ছটফট করতে পারছে না, তারপরে আস্তে করে ধরে তুললাম, দেখলাম যে কোনো রিয়াক্টই করলো না। ওটাই সাপ ধরার প্রথম শুরু এবং ওইটা থেকে আমার সাহস হলো। আমি কোনো ট্রেনিং কোথাও কোনো কিছু নিইনি। স্বপ্নে কোনদিন সাপ এসছে আপনার? না, সে তো সাপ স্বপ্নে দেখতেই হয়, মানে যে যেটা মন দিয়ে করে বা ভয় পেয়ে করে সেগুলো তো স্বপ্নে অবচেতন মনে তো দেখতেই হয়। হ্যাঁ হ্যাঁ, দেখেছি, ঠিক ঠিক। কিন্তু এইভাবে ভয় পাইনি। ভয় আপনি পাননি? না না। ঠিক ঠিক ঠিক। না মানে আমার আজকে খুব ভালো লাগলো, এবং আমি সকল দর্শককে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। এত সুন্দর দীনবন্ধু বাবুকে পাওয়ার পর এত ভালো লাগলো। যদি পরে অন্য সময় হয়, আপনারা যদি লাইক শেয়ার কমেন্টে আমাদের জানান যে কেমন লাগছে বা কী আরও বেটার করলে ভালো লাগবে, বা এরকম দীনবন্ধু বাবুকে আপনারা নেক্সট কোনো এপিসোডে যদি উনি টাইম দেন তাহলে আপনারাও চাইছেন কিনা, ওনারা স্পেশাল টাইম হলে আমরা যদি ওনাকে পাই তাহলে খুব ভালো হবে। হ্যালো পৃথিবী দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। প্লিজ লাইক করুন, প্লিজ শেয়ার করুন এবং সবার কাছে পৌঁছে দিন এই পডকাস্টটা, কারণ প্রচুর ইনফরমেশনের ঠাসা এটা। যেরকম অনেক অনেক মিথ যেগুলো ছিল সেগুলো ভাঙলো। আমরা শুনলাম মনির গল্প থেকে সাপের বিষ বিক্রি থেকে সব কিছু একসঙ্গে একজন স্পেশাল মানুষের কাছে যিনি লাইফ এক্সপিরিয়েন্স করেছেন। তাই সকলকে জানাই অনেক ধন্যবাদ। আপনারা দেখছিলেন হ্যালো পৃথিবী, এবং আমার রিকোয়েস্ট এটা, দয়া করে লাইক করুন অ্যান্ড শেয়ার করুন এবং আমাদের জানান থ্রু দ্য কমেন্টস যে আপনারা কী চাইছেন। সকলকে জানাই অনেক ধন্যবাদ। নমস্কার।